নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি শোনাচ্ছি শঙ্করের সম্রাট ও সুন্দরী উপন্যাসখানির ৪র্থ পর্ব। ঘুম থেকে উঠলেন বীরেশ্বর। সানি পার্কের বাড়িতে থাকলে এই সময় চাকরটা পা টেপা শুরু করে। এই তার বিশ্রী অভ্যাস। ১৫ মিনিট পদসেবার পরে শ্যামা নিজের হাতে চা নিয়ে আসে। সিল্কের লুঙ্গিটা কোনো রকমে কোমরে জড়িয়ে বীরেশ্বর বাথরুমে চলে যান। চোখে মুখে জল দিয়ে বীরেশ্বর বেতের চেয়ারে এসে বসেন। স্বামীকে ফিরতে দেখে শ্যামা সামনের টিপট খুলে ৮ চামচ চিনি ফেলে দ্রুত নাড়তে থাকে। টিপটের মুখ বন্ধ করে দুজনে কিছুক্ষণ চুপ করে বসে থাকেন। তারপর মুখের দিকে তাকিয়ে শ্যামা জিজ্ঞেস করে, ঢালবো? বীরেশ্বর অভ্যাস মতো বলেন, ঢালো। খোকন যখন ছোট ছিল তখন সে এই সময় চায়ের আসরে যোগ দিত। বাবার সঙ্গে চা না খেলে তার মনই উঠত না। এখন খোকন দূরে সরে গেছে। সে আরও ভোরবেলায় নিজের ঘরে আলাদা চা খায়। শ্যামা নিজেও সেই সময় খোকার ঘরে চায়ের পর্বটা সেরে নেয়। বীরেশ্বরের সামনে এসে শ্যামা চা ঢেলে দেয়, কিন্তু নিজে আর চা খায় না। বীরেশ্বর নিজেও জোর করেন না। ব্যাপারটা সবার অলক্ষ্যেই ঘটে গিয়েছে। দল থেকে পিছিয়ে পড়ে বীরেশ্বর কখনো একলা হয়ে গিয়েছেন। দল ছাড়া হওয়ার ব্যাপারটা বীরেশ্বরের নজরে পড়েনি এমন নয়, কিন্তু এর জন্য মোটেই তার চিন্তা নেই। খোকন নিশ্চয়ই চায়ের সঙ্গে গোটা কয়েক সিগারেট ওড়ায়। বাবার সামনে বিনা সিগারেটে চা কি জমতে পারে? শ্যামা যদি স্বামীর জন্য এত বেলা পর্যন্ত অপেক্ষা না করে, একমাত্র সন্তানের সান্নিধ্য উপভোগ করতে করতে চায় তৃষ্ণা মিটিয়ে নেয়, তাহলেও তো দোষ দেওয়া যায় না। প্রভাতের এই নিঃসঙ্গ নিস্তব্ধতা বীরেশ্বর কাজে লাগিয়ে দেন। চায়ের কাপে চুমুক দিয়ে তিনি এই সময় সমস্ত দিনের ফন্দি এঁটে নেন। কাকে ডোবাবেন, কার নামে মামলা করবেন, ব্ল্যাক মার্কেটে সিমেন্টের দাম আজ কত তুলবেন, শেয়ার বাজারে হাওড়া জুট মিল ও কেশরম কটন বেচে দিয়ে কত ইন্ডিয়ান আয়রন কিনবেন। দুনিয়ার কোনো লোককেই বীরেশ্বর রক্ষিত বিশ্বাস করেন না। সুযোগ পেলে সবাই যে তার পিছনে ছুরি লাগাতে পারে এ বিষয়ে তার মনে কোনো সন্দেহ নেই। তার বিয়ে করা স্ত্রীটির স্বভাব ঠিক উল্টো। পৃথিবীর সমস্ত লোককে সে বিশ্বাস করে বসে আছে। কাউকে কখনো তার সন্দেহ হয় না। মাঝে মাঝে ভাবেন, তিনি যদি মেয়ে হতেন তাহলে চাল চুলোহীন একটা বেকার ছেলের ওপর বিশ্বাস করে শ্যামার মতো ওইভাবে বাপ মায়ের নিরাপদ আশ্রয় থেকে কিছুতেই বেরিয়ে আসতেন না। অনেক দিন আগে এ বিষয়ে শ্যামার সঙ্গে তিনি রসিকতা করেছেন। বলেছেন, যদি তোমাকে আমি ডোবাতাম। শ্যামা তখন সরল মনে হাসত, আত্মবিশ্বাসের সঙ্গে বলতো, ইস, ডোবালেই হলো, আমি বুঝি লোক চিনি না? সত্যি শ্যামাকে লোক চেনে? নেদু মল্লিক একদিন মদের আসরে মন্তব্য করেছিলেন। বীরেশ্বর সেদিনই নেদুকে সাবধান করে দিয়েছেন, ওয়াইফ তুলে কথা বলবে না। নেদু মল্লিক ঠাকুরের নামে দিব্যি করেছিলেন, ওয়াইফের কথা কখনো তুলবেন না। স্বামীর কাপে চা ঢেলে দিয়ে শ্যামা বীরেশ্বরের মুখের দিকে তাকিয়ে থাকেন। মাঝে মাঝে জিজ্ঞেস করে, তুমি কি এত ভাবো বলো তো? বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, নাটক, নভেল, কত কি ভাববার রয়েছে শ্যামা। না ভাবতে পারলে তো সার্পেন্টাইন লেনের সেই ভাড়া বাড়িটায় এখনো পৌঁছতে হতো। বীরেশ্বর উত্তর দেন। শ্যামা ওই বাড়িটা সম্বন্ধে কোনো রকম খারাপ মন্তব্য সইতে পারে না। শ্যামার ধারণা, তার জীবনের যা কিছু স্মরণীয় ঘটনা সব ওই বাড়িতেই ঘটেছে। রেজিস্ট্রি অফিসে বিয়ের পরে ওখানেই স্বামীর সঙ্গে প্রথম রাত্রি কাটিয়েছিল শ্যামা। তুমি যে গোপনে দেশের কাজ করো তা তো ওই বাড়িতেই জেনেছিলাম। আর ওই বাড়িতেই খোকন এসেছিল শ্যামার গর্ভে। ধনী গৃহবধূদের এই ধরনের মানসিক বিলাসিতা বীরেশ্বরের মোটেও সহ্য হয় না। শ্যামাকে যদি এখনও সার্পেন্টাইন লেনের স্যাঁতসেঁতে ঘরে পড়ে থাকতে হতো,
তাহলে স্বামীকে কি সব মধুর বচন শুনতে হতো তা বীরেশ্বর সহজেই কল্পনা করে নিতে পারেন। বীরেশ্বরের খেয়াল হলো তিনি এখন বাড়িতে নেই। মধুমালতী সামনে চায়ের কাপ এগিয়ে দিয়েছে। সংবাহনে অভ্যস্ত পা দুটো সামান্য সুরসুর করছে, কিন্তু বীরেশ্বর ওই দুর্বলতাকে বিশেষ আমল দিলেন না। ঘুম হয়েছিল তো? মধুমালতী জিজ্ঞেস করল। ঘুম যে তেমন হয়নি এ কথা মধুমালতীকে বলে লাভ নেই। কেন ঘুম হয়নি তা নিয়ে এখনই ভাবতে বসবে। মেয়েদের এই এক দোষ, পুরুষ মানুষের সামান্য সুবিধে অসুবিধে নিয়ে ওরা প্রয়োজনের অতিরিক্ত মাথা ঘামায়। মধুমালতীর মুখের দিকে তাকিয়ে বীরেশ্বর বুঝতে পারছেন তার কিছু বলবার ছিল। বক্তব্যটা কোন বিষয় হতে পারে তা আন্দাজ করবার মতো বুদ্ধি ভাঁড়ে না থাকলে সেই মলঙ্গা লেন থেকে যাত্রা শুরু করে বীরেশ্বর এই সুন্দরী গৃহে নৈশ সাম্রাজ্য বিস্তারের সুযোগ পেতেন না। পরবর্তী নাটকের নায়িকা কে তা জানবার জন্যেই মধুমালতী নিশ্চয়ই উন্মুখ, কিন্তু এ বিষয়ে নিজের তাসগুলো দেখাতে বীরেশ্বর এখনো প্রস্তুত নন। সুন্দরী মধুমালতীর অনেক আবদার ও অনুরোধ রেখেছেন বীরেশ্বর, কিন্তু মধুমালতী ভুলে যেও না, বীরেশ্বর রক্ষিতের কাছে তুমি সহজে ধরা দাওনি। রাজনটি রাগমালার কাছে নতমস্তকে আসবার জন্য বীরেশ্বর যখন পাগল, তখন তুমি অবহেলায় তাকে দূরে সরিয়ে দিয়েছিলে। শেষ পর্যন্ত যদি বীরেশ্বর এই কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটের বিছানায় পৌঁছে থাকেন, তা তিনি বীরেশ্বর রক্ষিত বলেই পেরেছেন। কোনো অবহেলার বদলা না নেওয়া পর্যন্ত বীরেশ্বর রক্ষিতে রক্ত ঠান্ডা হয় না। এই মুহূর্তে বীরেশ্বরের লিপিকার কথা ভাবতে ইচ্ছে করছে। এত সামান্য সময়ে থিয়েটার জগতের কেউ কখনো লিপিকার মতো এত নাম করেনি। নার্স ও নর্তকীদের ভবিষ্যৎ সম্বন্ধে একটা ভালো ডায়ালগ বীরেশ্বর শুনেছিলেন। ওয়ান্স আ নার্স অলওয়েজ আ নার্স, ওয়ান্স আ নর্তকী অলওয়েজ আ নর্তকী। কিন্তু লিপিকা সেই বাধা কত সহজে অতিক্রম করেছে। লিপিকা এখন অভিনেত্রী, এমন অভিনেত্রী যে নৃত্য জানে। যে মেয়েটি তার সামনে বসে আছে সেও নাচ জানত, কিন্তু দিশি নাচ। লিপিকা বিলিতি নাচ থেকে শুরু করে এখন বীরেশ্বরের পরামর্শ মতো দিশি নাচও শিখে নিয়েছে। কিন্তু মালতী একটুও এগোলো না, বরং দেহের ওজন বাড়িয়ে ফেলেছে মধুমালতী। ব্লাউজের যা মাপ ছিল তা 2 নম্বর বেড়ে গিয়েছে। অধর চাটুর্যকে মধুমালতী বরঞ্চ একদিন বলেছিল, ক্যাবারে নাচ আবার নাচ নাকি? বীরেশ্বর গোপনে অন্য লোকের কাছে শুনেছেন অধরের মন্তব্য, সাহেব এইসব নাচ পাশ্চাত্য নৃত্য বলে চালাচ্ছেন, মোটেই এগুলো পাশ্চাত্য নৃত্য নয়। ইউরোপের আর্টিস্টরা দেখলে ভিড়মি খাবে, এগুলো মিডল ইস্টের সস্তা কালচার। বীরেশ্বর ভাবলেন লিপিকাও তো দেশি নাচ সম্বন্ধে নাক বেঁকাতে পারত, কিন্তু তা না করে সে মন দিয়ে নাচ শিখেছে। নরহরি বলেছে, অদ্ভুত মহিলা স্যার, ঠিক আপনার মতো মনের একাগ্রতা। শরীরটা শাসনে রাখার জন্য কত রকম যৌগিক এক্সারসাইজ করেন লিপিকাদি। এই এক অদ্ভুত থিয়েটারের নিয়ম। 22-23 বছরের পুঁচকে মেয়েকে তার ডবল বয়সী নরহরি দিদি বলছে, এবং দিদিমণিও তা বেমালুম মেনে নিচ্ছেন। বীরেশ্বরের মুখ দেখে মধুমালতী বলল, হাসছেন কেন? বীরেশ্বর জানতে চাইলেন, দাদার বয়সী লোকরা মেয়েদের দিদি বললে তোমাদের মনের অবস্থা কীরকম হয় মধু? মধুমালতী বলল, কেউ দিদি ডাকলে মেয়েরা একটু নিশ্চিন্ত হয়, দাদা সম্বন্ধটা এদেশে তো নিরাপদ নয়। বীরেশ্বরের মুখের দিকে তাকিয়ে মধুমালতী জিজ্ঞেস করল, এই সকালেই কিছু ভাবতে আরম্ভ করলেন? সর্বনাশ! মধুমালতী যদি একবার বুঝতে পারে বীরেশ্বর কি ভাবছেন। কিন্তু মনের ভাবনা মনের মধ্যে চেপে রাখতে বীরেশ্বরের তুলনা নেই। তিনি হেসে বললেন, ব্যবসা বাণিজ্য, সংসার, সম্পত্তি, আইন, আদালত,
হাজার রকম জটের মধ্যে বন্দি হয়ে আছি মধু। তোমার এখানে এসে কিছুক্ষণের জন্যে সেসব ভুলতে চাই, জুড়াইতে চাই। কোথায় জুড়াই? স্বামী বিবেকানন্দের ওই প্রিয় গানটা বীরেশ্বরের এইভাবে অপপ্রয়োগ না করলেই পারতেন, মালতী ভাবল। চায়ের কাপে চুমুক দিয়ে বীরেশ্বর বললেন, অধর বলছিল ওটাও নাকি থিয়েটারের গান। বুদ্ধদেব চরিত নাটকে কে যেন গেয়েছিল 1800 কত সালে। মধুমালতীর মুখ আজ যেন একটু বিষণ্ণ। অন্য সময় হলে বীরেশ্বর নিজেই প্রশ্নে প্রশ্নে তার আদরের মধুমালতীকে উত্ত্যক্ত করতেন, জেনে নিতেন তার বিষণ্ণতার কারণ। কিন্তু এখন তিনি অন্য চিন্তায় ব্যস্ত। সদ্য স্নাতা মধুমালতী প্রশান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে বীরেশ্বর নিজের ব্যবসার কথা ভাবছেন। গোলাপি রঙের টাঙ্গাইল শাড়িতে ঢাকা প্রায় 40 বছরের নারীদেহের কোনো রহস্যই বীরেশ্বরের অজ্ঞাত নয়। নিজের খেয়াল খুশি মতো ওই দেহকে বীরেশ্বর নানা দৃষ্টিকোণ থেকে আবিষ্কার ও ব্যবহার করেছেন। কিন্তু সামান্য ওই দেহ উপভোগের নেশায় বীরেশ্বর এই বাড়িতে ধরা দিয়েছেন যারা ভাবে, তারা বীরেশ্বর রক্ষিতকে এখনও চেনে না। নাট্যালয়ের এই নারীকে স্পর্শ করে তিনি শেয়ার মার্কেটে অভূতপূর্ব সৌভাগ্যের অধিকারী হয়েছেন। যতদিন এই সৌভাগ্য অটুট ছিল ততদিন মধুমালতীকে তিনি মাথায় করে রেখেছেন। কিন্তু ইদানিং বীরেশ্বর সন্দেহের দোলায় দুলছেন। পিন পয়ে ধরা পয়মন্ত মধুমালতীর স্পর্শগুণ কি শেষ হয়েছে? মধুমালতী কি আর আগেকার মতো সৌভাগ্যবতী নেই? গত সপ্তাহে পর পর 2 দিন সদ্যস্নাতা মধুমালতীর মুখচুম্বন করে বীরেশ্বর সোজা শেয়ার বাজারে গিয়েছেন, কিন্তু পয়সার ব্যাপারে তেমন সুবিধে করতে পারেননি। সাহেব বাড়ির ব্লু চিপ শেয়ার পর্যন্ত তাকে লেট ডাউন করেছে। বীরেশ্বরের পক্ষে এক নতুন ধরনের অভিজ্ঞতা। মধুমালতীর স্পর্শ প্রশ্রয় বারবার তাকে শেয়ার বাজারে সৌভাগ্য এনে দিয়েছে। যখনই 2-1 হাজার টাকা বাড়তি কামাইয়ের ইচ্ছে হয়েছে, তখনই দুঃখ হরণের গাড়ি চড়ে শেয়ার মার্কেটে যাবার পথে বীরেশ্বর এই কেষ্টদাস কুণ্ডু স্ট্রিট ঘুরে গিয়েছেন। রাতের অতিথিকে ভোরবেলায় দেখে মধুমালতী অবাক হয়ে গিয়েছে। বীরেশ্বর অবশ্য কোনোদিন ওকে আসল ব্যাপারটা বলেননি। খবরটা জানতে পারলে মেয়ে মানুষের দেমাক বেড়ে যাবে। বীরেশ্বর শুধু বলেছেন, কাজে যাবার আগে তোমার মিষ্টি মুখটা দেখবার জন্য মনটা ছটফট করে উঠল মধু। অসময়ে বীরেশ্বরের চুম্বন গ্রহণ করে বিব্রত মধুমালতী বলেছে, আমার সৌভাগ্য। এই ভোরবেলায় বীরেশ্বর অন্যরকম হয়ে যান। পৃথিবীর কোনো রমণীর জন্যে কোনো রকম হৃদয় দুর্বলতা তাকে বিব্রত করে না। শেয়ার বাজারে 2 দিনের ব্যর্থতা তাকে চিন্তায় ফেলেছে। এই সময় তিনি থিয়েটারে কথাও ভাবতে চান না। শূন্য চায়ের পেয়ালা সরিয়ে দিয়ে বীরেশ্বর মনে মনে বললেন, বারবার 3 বার আজ শেষ পরীক্ষা করে দেখবেন তিনি। মধুমালতীর অধর সুধা পান করেই তিনি শেয়ার মার্কেটে চলে যাবেন। শেয়ার মার্কেটে তো ভাগ্য সন্ধানীদের আসল জায়গা। কিন্তু বিনা হাঙ্গামায় আজ দিন শুরু করা গেল না। একটু পরেই শ্যামার অপ্রত্যাশিত টেলিফোন এলো। কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটে কোনো কারণেই যোগাযোগ করবার মেয়ে নয় শ্যামা, কিন্তু গতকাল রাত্রে খোকন হঠাৎ বিনা নোটিসে কলকাতায় ফিরে এসেছে। ট্রেন অনেক লেট ছিল। ও কেমন আছে? শরীর ভালো তো? রোগা টোগা হয়নি তো? বীরেশ্বর কয়েকটা প্রয়োজনীয় খবর দ্রুত নিয়ে নিলেন। বীরেশ্বর ভাবছিলেন, তাহলে সোজা লায়ন্স রেঞ্জে না গিয়ে একবার বাড়ি ঘুরে আসা যাক। কিন্তু শ্যামা এই 7 সকালে টেলিফোন করবার কারণ বলল, খোকন বাথরুমে ঢুকেছে, সেই সুযোগে তোমাকে চটপট ফোন করছি। ছেলের কাছেও তো তুমি আমার মুখ রাখলে না। বলো। বীরেশ্বর কোনো মন্তব্য করলেন না। শ্যামা বলল, খোকন এসেই বাবার খোঁজ করছে। নিজের লজ্জা ঢাকা দেবার জন্য শ্যামা বাধ্য হয়ে মিথ্যে কথা বলেছে। ব্যবসার কাজে বাবা হঠাৎ কলকাতার বাইরে গিয়েছেন। তুমি বলো সিমেন্টের ব্যাপারে জামশেদপুর গিয়েছিলে, বুঝেছ? বীরেশ্বরের এ ব্যাপারে কিছুই করবার নেই।
খোকনের সঙ্গে এখন তাহলে দেখা করা চলবে না। জামশেদপুরের গাড়ি এত সকালে কলকাতায় তো আসে না। সে আমার ভাঁড়ে যদি কোনো বুদ্ধি থাকে অন্য কোনো জায়গার নাম করতে পারত। খোকনের সঙ্গে যখন সকালে দেখা করা চলবে না, তখন সোজা শেয়ার মার্কেটেই যাবেন বীরেশ্বর। পার্ক সার্কাস ময়দানের কাছে তার নতুন ফ্ল্যাটে লিপিকা সেন ঘর সংসার সাজাচ্ছিল। এই কিছুদিন হলো উত্তর কলকাতা থেকে সে এইখানে উঠে এসেছে। বীরেশ্বরবাবুর বদান্যতা ছাড়া লিপিকার পক্ষে এখানে আসা সম্ভব হতোই না। স্বনামে বেনামে বীরেশ্বরের যে কয়েকটা বাড়ি আছে তারই একটা সামান্য ভাড়ায় সহৃদয় বীরেশ্বরবাবু লিপিকাকে দিয়েছেন। ঘড়ির দিকে তাকালো লিপিকা। পূর্ব ভারতে সর্বাধিক প্রচারিত সচিত্র আলো আধারী পত্রিকার বিশেষ প্রতিনিধি এখনই এসে পড়বেন। এবারের সংখ্যায় বড় বড় টাইপে ঘোষণা করা হয়েছে, আগামী সংখ্যার আকর্ষণ লীলাময়ী লিপিকা সেনের সঙ্গে কিছুক্ষণ। লিপিকা, লিপিকা। আয়নার সামনে বিশেষ ভঙ্গিমায় শাড়িটা ঠিক করে নিয়ে চোখের আগুনে নিজের ছন্দায়িত দেহকে লিপিকা দাহন করবার চেষ্টা করল। বিখ্যাত পত্রিকার প্রতিনিধিকে সাদর অভ্যর্থনা করবার মতো সাজগোজ হয়েছে। একবার ঘড়ির দিকে তাকালো লিপিকা। তারপর অভিনয়ের কায়দায় আয়নার প্রতিবিম্বকে লিপিকা জিজ্ঞেস করল, সিনেমা কাগজের প্রতিনিধি আসছেন তোমার জীবনের প্রথম সাক্ষাৎকারের জন্য। তার মানে বুঝতেই পারছ তুমি এবার জনগণের নজরে পড়েছ। কিছু বলো, অমন বোকার মতো তাকিয়ে আছো কেন? লিপিকা, লিপিকা। ও হরি, লিপিকা তো তোমার বাপ মায়ের দেওয়া নাম নয়, তুমি ছিলে বিমলা সেন। বিমলা সেন? তোমার বাবা ছিলেন সংস্কৃতের অধ্যাপক, তারপর তিনি এলাহাবাদ কলেজে এলেন, সেখানেই তোমার জন্ম। গোঁড়া হিন্দু বাড়ির মেয়ে তুমি। তোমার অসচ্ছল পিতা সনাতন ধর্মীয় আদর্শে তোমাকে মানুষ করবার চেষ্টা করেছিলেন। বাবার কাছেই তুমি গার্গী লোপামুদ্রার গল্প শুনেছ, কিন্তু তুমি ইংলিশ স্কুলে পড়া প্রতিবেশিনী বান্ধবীর প্রভাবে অন্য জীবনের স্বপ্ন দেখলে। তোমার ভালো লাগলো আধুনিকতা, তুমি যুগের হাওয়ার সঙ্গে পাখা মেলে সুদূর সুখের নীলিমায় উড়ে যেতে চাও। তোমার স্কুলে পড়াশোনা মাথায় উঠল, বোম্বাই মার্কা সিনেমা দেখে পাগল হলে তুমি। তারপর বিমলা সেন, তোমার সঙ্গে একদিন অশোক ত্রিপাঠীর আলাপ হলো। সুদর্শন অশোক তোমাকে অনেক সুখ ও ঐশ্বর্যের লোভ দেখালো। তুমি একদিন বাবা মায়ের অনুমতি না নিয়েই বাড়ি থেকে পালালে। তোমাদের লক্ষ্য কলকাতা। বিমলা সেন, বিমলা সেন, এসব তোমার মনে পড়ছে? আয়নার ছবিটা টেলিভিশনের ঘোষিকার মতো নড়ে চড়ে লিপিকা সেনকে প্রশ্ন করল। এখানকার বাংলা কাগজে ছোট্ট করে তোমার বাবা অধ্যাপক সেনের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছিল। তোমার দুঃখে এবং সেই সঙ্গে রাগে, অপমানে, ক্ষোভে যে অধ্যাপক সেনের হার্ট অ্যাটাক হয়েছিল, সে খবর অবশ্য খবরের কাগজের বেনারসের সংবাদদাতা তোমাদের প্রতি ভালোবাসাবশতই প্রকাশ করেননি। বিমলা সেন, তুমি কিন্তু সেদিন ভালো করে কাঁদবার অবকাশও পাওনি, কারণ প্রতি বছর ইন্ডিয়াতে হাজার হাজার অসহায় মধ্যবিত্ত মেয়ের যা হয়ে থাকে তোমারও তা হয়েছিল। অশোক ত্রিপাঠী তোমাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়ে হঠাৎ নিজ মূর্তি ধারণ করেছিল। বিমলা সেন, কলকাতায় এসে কিছুদিন তুমিও অশোক হানিমুন মেজাজে ছিলে। অশোক ত্রিপাঠী তার প্রাণেশ্বরীকে নিয়ে কলকাতা গ্রেট ইন্ডিয়ান হোটেলে উঠেছিল। তোমরা দুজন প্রথম 3 সপ্তাহ কি সুখেই না ছিলে। তারপর তুমি অথই জলে পড়লে। দুর্ভাগ্যে সেই স্রোতে ভাসতে ভাসতে তুমি কলকাতার কোনো ঠিকানাবিহীন পঙ্কিল নর্দমার পাকে হারিয়ে যেতে বিমলা সেন। দারুণ অর্থাভাবে তুমি সেদিকেই ভেসে যাচ্ছিলে, কিন্তু ভাগ্য তোমার সহায় হলো। গ্রেট ইন্ডিয়ান হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার রুসি কন্ট্রাক্টরের সঙ্গে হোটেলে থাকাকালীন তোমার আলাপ হয়েছিল।
বাঁচবার আর কোনো পথ খুঁজে না পেয়ে তুমি শেষ পর্যন্ত মিস্টার কন্ট্রাক্টরের সঙ্গে দেখা করেছিলে। রুশি তোমাকে সুখের দিনে দেখেছিল। হোটেলের চাকরিতে মেয়েদের অনেক অপমান ও অনেক অপব্যবহার দেখতে রুশি অভ্যস্ত। তবু তোমার জন্য সে আন্তরিক কষ্ট অনুভব করল। রুশের নিজেরও সেই সময়ে কাজে অসুবিধে চলছিল। বেরুট, লিবিয়া এবং কায়রো থেকে নর্তকী আমদানি প্রায় বন্ধ। এলিয়ট রোড ও রিপন স্ট্রিটের যে কটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে কিছুটা নাচ জানে, তারা সুযোগ বুঝে 3 গুণ দাম চড়িয়ে দিয়েছে। তবুও তাদের নিয়ে হোটেলে হোটেলে খেয়াখেয়ে। বিমলা সেন, তোমার মনে পড়ছে? রুশি সেদিন তোমার সমৃদ্ধ দেহের দিকে অভিজ্ঞ চোখে তাকিয়েছিল, জিজ্ঞেস করেছিল, ছোটবেলায় কখনো নাচ গানের অভ্যাস ছিল? অবশ্যই ছিল, তুমি উত্তর দিয়েছিলে। রুশি বলেছিল, তাহলে হোয়াই নট টেক দ্য প্লান্স? তাহলে ঝাঁপিয়ে পড়ো না কেন? কোন আগুনের চিতায় বিমলা সেনকে রুশি ঝাঁপিয়ে পড়তে বলছে? রুশি মাথা নেড়েছে। না না, ইন্ডিয়ান ডান্স নয়, ও লাইনে হাজার হাজার মেয়ে আছে, তাদের কিছুই হচ্ছে না। রুশি বলেছিল, কেঁদো না বিমলা, কেঁদো না, তুমি বসো, আমার কথাটা শোনো। আমার বাবা বলতেন, যে কোনো লাইনের সাফল্যের একমাত্র পথ হলো ফাইন্ড আ গ্যাপ অ্যান্ড ফিল ইট। একটা ফাঁক খুঁজে বার করে সেইখানে ঢুকে পড়ো। ক্যাবারে লাইনে ফাঁক রয়েছে, তুমি চাইলে আমি ঢুকিয়ে দেব তোমাকে। বিমলা সেন, তোমার মনে পড়ে মাত্র 2 দিনের ট্রেনিংয়ে তুমি গ্রেট ইন্ডিয়ান হোটেলের ফ্লোর শোতে নেমে পড়েছিলে এবং তোমার হাঁটু পর্যন্ত নেমে আসা জেনুইন চুল দেখে বিশিষ্ট দর্শকরা বিমোহিত হয়েছিলেন? তোমাকে করুণা করতে গিয়ে রুশি কন্ট্রাক্টর লাভবান হলেন। তোমার জীবনে মাঝে মাঝে হঠাৎ ঝড় আসে, সব কিছু আচমকা পাল্টে যায়। মাত্র 1 দিনের পরিকল্পনায় কাশীর অধ্যাপক সেনের মেয়ে অশোক ত্রিপাঠীর সঙ্গে ঘর ছাড়া হয়েছিল। আবার মাত্র 48 ঘন্টার নোটিসে বিমলা সেনকে স্মৃতির সিন্ধুকে চিরতরে বন্দি করে বেরিয়ে এলো লাভলি লিপিকা। এই নামের পিছনেও ঋষির অনেক চিন্তা ছিল। এন্টারটেইনমেন্ট ম্যানেজার লোবো মতলব দিয়েছিল, নাম দাও ম্যাগনিফিসেন্ট মিস ম্যাগনোলিয়া অথবা ভিভাসিয়াস ভায়োলেট। অভিজ্ঞ ঋষি সে বলেছিলেন, একটু ইন্ডিয়ান গন্ধ থাক, ফরেন সাহেবরা আজকাল দেশি জিনিস পছন্দ করেন, তন্দুরি চিকেনের মতো তন্দুরি নর্তকী জমবে ভালো। নাচের অওয়া কখন না জেনেও যে এই কলকাতা শহরে নর্তকী হওয়া যায় তা ভাবতে খুব কষ্ট হয়েছে লিপিকার। কিন্তু সেসব বিচার বিবেচনার সময় কোথায়? কার্নানি ম্যানশনে তখন এক কোমর ভাঙা ফরাসি বুড়ি ছিলেন। বিদেশি নাচের অনেক কিছু জানতেন সেই বুড়ি। সময় নষ্ট না করে লিপিকা দুপুরবেলায় সেই বিদেশিনীর কাছে মন দিয়ে নাচ শিখেছে। বুড়ি মিস রেমো তার ইন্ডিয়ান অভিজ্ঞতায় এমন স্টুডেন্ট কখনো পাননি। নাচের স্কুল খুলেছিলেন ভদ্রমহিলা, কিন্তু বড়লোকের ছোটলোক ছেলেরা সেখানে ছুটে আসে নাচ শিখতে নয়, মেয়ে মানুষের সন্ধানে। ছাত্রীর নিষ্ঠা দেখে বিস্মিত হয়েছিলেন মিস রেমো। নিষ্ঠা নয়, গোঁ। এই গোঁ জিনিসটা হঠাৎ ভোমরার মতো লিপিকার মধ্যে ছোটবেলা থেকেই জেগে ওঠে। চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে কেউ কোনো দিন বিমলাকে দিয়ে কিচ্ছুটি করাতে পারেনি। বাবা মা চোখ রাঙিয়েছিলেন, কোনো ফল হয়নি। অশোক ত্রিপাঠীর হাত ধরে সে বেরিয়ে এসেছে। দুষ্টুমি ধরা পড়ার পরে অশোক ত্রিপাঠীও চোখ রাঙিয়েছিল। অবলা অসহায় বাড়ি থেকে বেরিয়ে আসে মেয়েটাকে নানাভাবে ভয় দেখিয়েছিল। মাথার মধ্যে গোয়ার ভোমরাটা আবার পাখা তুলে উঠতে আরম্ভ করেছিল। বিমলার ভয়ঙ্করী মূর্তি দেখে শয়তান অশোক ত্রিপাঠী পালাবার পথ পায়নি। ক্যাবারে নর্তকী লিপিকা সেন নিজেকে যোগ্য করে তুলতে চেয়েছিল। এরপর পৃথিবীর বিভিন্ন জায়গায় চিঠি লিখে লিপিকা নাচের বই আনিয়েছে, শিখেছে চকিত চরণে মনোহরণের নানা মুদ্রা। গ্রেট ইন্ডিয়ান হোটেলের বড়দিনের বিজ্ঞাপনে লেখা হয়েছে, লাভলি অ্যান্ড কিসিয়াস লিপিকা। একবার ক্যাবারে নাচের এক বিদেশি চলচ্চিত্র কলকাতায় এসেছিল।
রুশির সঙ্গে সিনেমা কোম্পানির ম্যানেজারের আলাপ ছিল। গোপনে ছবিটা বাড়িতে এনে মিস রেমো ও লিপিকা দুজনে 1 সপ্তাহ ধরে সিনেমার নাচগুলো প্র্যাকটিস করেছে। কষ্টের সেই দিনগুলোর কথা আজও স্পষ্ট মনে আছে লিপিকার। ভোর 7টায় বাড়িতে ছবির স্ক্রিনিং শুরু হতো, সেই সঙ্গে মহড়া চলত 2টো পর্যন্ত। তারপর ছবি চলে যেত সিনেমা হলে ম্যাটিনি শোয়ের জন্য। লিপিকা সেন সংসারে ছোটোখাটো দয়া কিছু কিছু পেয়েছে। রুশি কন্ট্রাক্টর, সিনেমা ম্যানেজার রফিক সাহেব, মিস রেমো, এরা না থাকলে কলকাতার কালো নর্দমা বেয়ে লিপিকা সেনের দেহটা এতদিনে কোনো আস্থা করে শোভাবর্ধন করত। নর্তকী লিপিকা সেন একদিন গ্রেট ইন্ডিয়ান হোটেলের ডাইনিং হলে দূর থেকে জগৎবিখ্যাত চলচ্চিত্র পরিচালক বিশ্বজিৎ বসুকে দেখেছিল। সেদিন সমস্ত মন প্রাণ দিয়ে নেচেছিল লিপিকা। তার মানস সরোবরে নতুন সম্ভাবনার পদ্ম উঁকি মারছিল। বিশ্বজিৎ বসু যদি তাকে কোনো ছবির জন্য নির্বাচন করেন। হোটেলের 4 দেওয়ালের মধ্যে নেচে নেচে সামান্য কিছুদিনের মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিল লিপিকা। সেদিন নাচের মধ্যে সর্বস্ব ঢেলে দিয়েছিল লিপিকা। তারপর যা কখনো করেনি, নৃত্যপর্ব চুকিয়ে ছুটে এসেছিল বিশ্বজিৎ বসুর কাছে। আমার নাচ আপনার কেমন লাগলো? স্বভাবভদ্র বিশ্বজিৎ বসু সুগম্ভীর কণ্ঠে মৃদু প্রশংসা করেছিলেন। লজ্জার মাথা খেয়ে লিপিকা প্রশ্ন করেছিল, আমার কোনো আশা আছে? আশা? পৃথিবীতে কোন মানুষের সামনে আশা নেই? বিশ্বজিৎ বসু অবাক হয়ে গিয়েছিলেন। তারপর নর্তকীর মনের ইচ্ছাটা বুঝে বলেছিলেন, আমি মনে রাখব। লিপিকা তার ঠিকানা দিতে গিয়েছিল। বিশ্বজিৎ বলেছিলেন, কোনো প্রয়োজন নেই, সময় হলে আমি ঠিক খোঁজ করে নেব। সময়? কবে সে সময় হবে? গ্রেট ইন্ডিয়ান হোটেলের বাইরে বিরাট জগতের দিকে মাঝে মাঝে তাকাতে ইচ্ছে করত লিপিকার। বিশ্বজিৎ বসু কোনো একদিন তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য ডাকবেন, এমন একটা বিশ্বাস লিপিকার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। এবং সেই দিনের প্রতীক্ষায় লিপিকা মাঝে মাঝে বাংলা সিনেমা থিয়েটার দেখা আরম্ভ করেছিল। কোহিনূরের মধুমালতীকে লিপিকা এইভাবেই প্রথম রঙ্গমঞ্চে দেখেছিল। তারপর একদিন মধুমালতী যখন গ্রেট ইন্ডিয়ান হোটেলে ডিনার খেতে গিয়েছিল, সেদিন আলাপটা জমেছিল। নতুন পরিচয় খুশি হয়ে অভিনেত্রী মধুমালতী নর্তকী লিপিকাকে তার নতুন বই দেখবার পাস দিয়েছিল। পাস নিতে একটু সংকোচ বোধ করেছিল লিপিকা। মধুমালতী তখন বলেছিল, আমিও আর্টিস্ট, তুমিও আর্টিস্ট, পাস নেবে না কেন? তারপর সেই সামান্য পরিচয় থেকেই একদিন অকস্মাৎ লিপিকার সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। মধুমালতীর চিঠি নিয়ে অধরবাবু যখন প্রথম সেই দুপুরে লিপিকার কাছে এসেছিল, তখন সে ভেবেছিল বিশেষ কোনো জরুরি ব্যক্তিগত কাজে মধুমালতী ডেকে পাঠিয়েছেন। একবার মনে হয়েছিল এমন কি পরিচয় যার সুযোগে মধুমালতী এইভাবে তাকে আচমকা ডেকে পাঠালেন। তেমন দরকার হলে মধুমালতীর নিজেরই এখানে আসা উচিত ছিল, হলেনই বা তিনি নাট্যজগতের প্রতিষ্ঠিতা অভিনেত্রী। আজ কিন্তু লিপিকার কোনো দুঃখ নেই। ভাগ্যে সেদিন লিপিকা ছুটে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে স্টেজে নামবার দুঃসাহস দেখিয়েছিল। মধুমালতী ভরসা দিয়েছিল, তোমার কোনো চিন্তা নেই, যদি তুমি খারাপ করো কেউ তোমার পরিচয় জানতে পারবে না, আজকের জন্যে তোমার নাম গোপন রাখতে বলে দিচ্ছি। কিন্তু আশ্চর্য এই থিয়েটারের লাইন। অধরবাবুর ভাষায় এখানে ভালো মন্দ কোনোটাই গোপন থাকে না। এখানে মন্দ খবরগুলো ছড়াবার জন্য প্রতিদ্বন্দ্বী থিয়েটার কোম্পানির লোকরা টাকা দিয়ে লোক রাখে। তারা পয়সা দিয়েই টিকিট কেটে থিয়েটার হলে ঢুকে দর্শকদের বলে, একেবারে কিছুই হচ্ছে না মশাই, এরকম বাজে নাটক জানলে কে পয়সা খরচ করে আসতো। এই সব পেশাদার প্রচারক অন্য সময় চায়ের দোকানে বসে আড্ডা দেয়, কর্তার হুকুম মতো সুদূর মফস্বলের বিভিন্ন জায়গায় গিয়ে নিরুৎসাহজনক খবর ছড়ায় এবং সাবারবান ট্রেনে বসে নিত্যযাত্রীদের শুনিয়ে শুনিয়ে কোনো নাটককে ডোবায়, আবার কোনো নাটককে তোলে। বীরেশ্বরবাবুর ভাষায়
ওয়ার্ড অফ মাউথ, মুখের কথার মতো সার্থক কোনো পাবলিসিটি নেই। সেই মুখের কথা সুবিধে পেয়েছিল লিপিকা। সেদিনের নৃত্য সংবাদ লোকমুখে বিভিন্ন মহলে দ্রুত ছড়িয়ে পড়েছিল। বীরেশ্বরের ভদ্র ব্যবহার ও মহানুভবতাতেও মুগ্ধ হয়েছিল লিপিকা। প্রথম রাত্রির অ্যাপিয়ারেন্সের জন্য পুরো 500 টাকা এবং 1 প্যাকেট রামলালের সন্দেশ পাঠিয়েছিলেন নরহরির মাধ্যমে, এবং সেই সঙ্গে লিপিকাকে অনুরোধ জানিয়েছিলেন দেখা করতে। বীরেশ্বরের সেই উদার ব্যবহার মনে গেঁথে গিয়েছিল লিপিকার। ভাবুকের মতো চোখ বুজে নাট্যকার ও নির্দেশক বীরেশ্বর বলেছিলেন, হোটেলের নর্তকীর সঙ্গে থিয়েটারের নর্তকীর অনেক তফাৎ লিপিকা দেবী। আমাদের এই বঙ্গরঙ্গ মঞ্চে কত প্রতিভাময়ী নারী অবসরণীয় হয়ে আছেন। কতদিন আগে তারা রঙ্গমঞ্চের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন, কিন্তু আজও তারা অমর হয়ে আছেন। হোটেলে কখনো তা হয়েছে কি? প্রথম সুযোগে বীরেশ্বর আরও জানিয়ে দিয়েছিলেন, টাকার জন্যে তিনি এ লাইনে আসেননি। বিপ্লবী গণেশ মিত্রের সঙ্গে একদা তার নিবিড় যোগাযোগ ছিল। আর্টের পূজারী বীরেশ্বর বঙ্গ রঙ্গমঞ্চকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে চান। লিপিকা সকৌতুকে কয়েক মাসের জন্য রঙ্গমঞ্চে নাচতে রাজি হয়ে গিয়েছে। তারপর যে রঙ্গমঞ্চকে লিপিকা একদিন খেলার ছলে নিয়েছিল, তাই ক্রমশ বড় হতে আরম্ভ করেছে। রুশি কন্ট্রাক্টর ব্যঙ্গ করে বলেছিলেন, কলকাতায় ক্যাবারের কোনো ভবিষ্যৎ নেই। পৃথিবীর সব হোটেলে যদি ক্যাবারে এত জনপ্রিয় হয়, তাহলে কলকাতা কী দোষ করল? লিপিকা জানতে চেয়েছিল। রুশি বলেছিলেন, যে জিনিস দেখতে আগে অন্তত 100 টাকা খরচ করতে হতো, যার জন্যে ইংলিশ ড্রেসে অনেক রাত পর্যন্ত হোটেলে অপেক্ষা করতে হতো, এখন তা নর্থ ক্যালকাটার হলে মাত্র 2.5 টাকায় দেখা যায়। 10 টাকা খরচ করলে নর্তকী থেকে 1.5 গজে দূরে বসবার ব্যবস্থা রয়েছে। জামা কাপড়ের কোনো নিষেধ নেই। লুঙ্গি এবং গেঞ্জি পরে থিয়েটার দেখতে গেলেও কেউ আপত্তি করবে না। লিপিকা বুঝেছিল রুশি রেগে কথা বলছেন। রুশির মুখের উপর প্রতিবাদ করা হয়তো যেত, কিন্তু লিপিকা অকৃতজ্ঞ নয়। রুশির ঋণ তার পক্ষে কোনো দিন শোধ করা সম্ভব হবে না। রঙ্গজগতে লিপিকার খ্যাতি হোটেলেও সুবিধে এনে দিয়েছিল। দিনের পর দিন লিপিকার সমৃদ্ধ ঊর্ধ্বাঙ্গের ছবি সংবাদপত্র পাঠকদের সামনে বিজ্ঞাপিত করে বীরেশ্বর দর্শক হৃদয় লিপিকার সম্বন্ধে নতুন মোহমায়া সৃষ্টি করেছেন। লিপিকা ক্রমশ কাজের চাপে বিশেষ জড়িয়ে পড়েছে। বাইরে থেকেও স্পেশাল শোয়ের জন্য মাঝে মাঝে আহ্বান আসে। সেই সব নৃত্য অধিবেশন থেকে মন্দ টাকা পাওয়া যায় না। সেই সঙ্গে সম্মানও আছে, যা হোটেলে মোটেই সুলভ নয়। লিপিকা হোটেলের রেগুলার শোতে ইস্তফা দিয়েছে। তবে পুরনো দিনের কৃতজ্ঞতায় বিশেষ বিশেষ দিনে রুশি অনুরোধ করলেই লিপিকা চলে আসে। এসে গ্রেট ইন্ডিয়ান হোটেলে মধ্যরাতের নৃত্য উৎসবে যোগ দেয়। রুশির কোনো অনুরোধেই লিপিকা কখনো না বলবে না। বেলের টুংটাং আওয়াজে লিপিকার সঙ্গীত ফিরে এলো। আলো আধারে পত্রিকার বিশেষ প্রতিনিধি বোধহয় এসে গিয়েছেন। ঝিকে সদর ঘরে দরজা খুলতে বলে লিপিকা ভিতরের ঘরে চলে গেল। বড্ড ভুল হয়ে গিয়েছে। বীরেশ্বরবাবুকে না জিজ্ঞেস করে এই সাক্ষাৎকারে লিপিকার রাজি হওয়া উচিত হয়নি। বীরেশ্বর রক্ষিত বাড়ির বারান্দায় বসে খোকনের সাথে কথা বলছিলেন। খোকনকে ধরা বেশ শক্ত। সুযোগ পেলেই সে পিছলে পিছলে বেড়ায়, বীরেশ্বরের কাছে আসে না। বীরেশ্বর সুযোগ বুঝে ছেলের কাছে তার বিশাল সাম্রাজ্যের ইঙ্গিত দিচ্ছিলেন। বিরাট এই বিষয় সম্পত্তি দেখাশোনা করাও যে বেশ শক্ত কাজ, তা খোকনকে বোঝাবার চেষ্টা করছিলেন। আর বাবার কাছ থেকে পালাবার ছুতো খুঁজছিল খোকন। এমন সময়ে ফোন এলো। হ্যালো হ্যালো। এই সকালে বাড়িতে লিপিকার ফোন পেয়ে বীরেশ্বর অবাক হয়ে গেলেন। লিপিকা যে তাকে নিজে থেকে ফোন করতে পারে, তা বীরেশ্বর কল্পনা করতে পারেননি। অভূতপূর্ব এই সৌভাগ্যে সবিশেষ সুখী হলেন বীরেশ্বর রক্ষিত। বীরেশ্বর মূল্যবান উপদেশ দিলেন। এই তো সবে শুরু লিপিকা,
এরপর হয়তো প্রতিদিন বিভিন্ন কাগজের লোকেরা বিভিন্নভাবে তোমাকে জ্বালাতন করবে। তবে একটা কথা জেনে রেখো লিপিকা, এরা নেসেসারি এভিল। কাগজের লোকদের চটানোও বিপদ, আবার মূর্খ ছাড়া আর কেউ এদের কাছে সব কথা বলে না। আপনি বলছেন আমার জীবনের সব ঘটনা এদের বলবো না? অবশ্যই নয়, সব বললে আর রইল কি, শুধু সেইটুকু বলবে যাতে তোমার সম্বন্ধে পাবলিকের মনে কৌতূহলের সৃষ্টি হয়, তাদের কল্পনায় সুরসুরি লাগে, যাতে তাদের ইচ্ছে করে কোহিনূর স্টেজে গিয়ে রক্ত মাংসের লিপিকা সেনকে একবার দেখে আসি। বুঝেছ লিপিকা? কাগজের প্রতিনিধি ঘরোয়া পরিবেশে লিপিকার কয়েকটা অন্তরঙ্গ ছবি তুললেন। অশোক ত্রিপাঠী এবং রুশি কন্ট্রাক্টের কাহিনী সম্বন্ধে নীরব রইল লিপিকা। বিশেষ প্রতিনিধি বললেন, তাহলে ইউপি থেকে শিক্ষা নিয়ে আপনি সোজা কলকাতার প্রখ্যাত হোটেলে যোগ দিলেন? পশ্চিমের বাঙালিরা একটু ফরওয়ার্ড হয়, জানেনই তো। লিপিকা মিষ্টি হেসে উত্তর দিল, তাছাড়া আপনাদের মতো ভদ্রঘরের ইংরেজি শিক্ষিতা মেয়েরা হোটেল লাইনে না এলেই বা চলে কি করে? আলো আধারে পত্রিকার প্রতিনিধি নিজের মনেই বললেন, এই দেখুন না আমাদের থিয়েটার লাইন, বাজারের মেয়ে দিয়ে আরম্ভ হয়েছিল, সামান্য কবছরের মধ্যে এই লাইনটা কীরকম ভদ্রসভ্য হয়ে উঠল। থিয়েটারে এলেন কিভাবে? প্রশ্ন করলেন বিশেষ প্রতিনিধি। থিয়েটার লাইনে আমার পরিচিতা এক বান্ধবী যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। মধুমালতীর নামটা বীরেশ্বরের নির্দেশ মতো লিপিকা বাদ দিল। তারপর বলল, আমার এই আত্মপ্রকাশের পিছনে রয়েছে শ্রী বীরেশ্বর রক্ষিতের মহানুভবতা। যৌবনে তিনি রাজনৈতিক বিপ্লব করেছেন, তারপর এই প্রৌঢ় বয়সে তিনি রঙ্গমঞ্চে বিপ্লব ঘটাচ্ছেন। তার উৎসাহ ছাড়াই এ লাইনে আমি কখনো উন্নতি করতে পারতাম না। প্রথম বই কামনা বর্ষণায় আপনি ছিলেন সামান্য একজন ক্যাবারে ড্যান্সার, কিন্তু প্রথম দর্শনেই আপনি দর্শকদের হৃদয় জয় করলেন। ঠিক বলেছেন, ওই বইতেই আমার অভিনয় দীক্ষা। বিশেষ প্রতিনিধি বললেন, কামনা বাসনা নাটক আপনাকে ছাড়া কল্পনা করা যায় না। শত শত রজনী ধরে লক্ষ লক্ষ বাঙালিকে আপনি নতুন এক নৃত্যধারার সঙ্গে পরিচিত করালেন। দীপিকা বলল, তারপর কালের কালিমা নাটকে আমি নর্তকী থেকে অভিনেত্রীর মর্যাদা পেলাম শ্রীযুক্ত রক্ষিতের উৎসাহে। এই কাহিনীর লেখক, নাট্যকার, নির্দেশক সব কিছু তিনিই। তারপরে ঘটনা তো আমাদের জানা, কালের কালিমা নাটকে আপনি পাবলিককে বধ করলেন। একই দর্শক বারবার আপনার নাচ অভিনয় দেখতে ঘুরে আসছে। বাংলা দর্শকরা যে আমাকে স্বীকৃতি দিয়েছেন, এইটাই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। আপনি সিনেমায় অভিনয়ের কথা ভাবছেন? পরিচালক ভানু সিংয়ের অর্কেস্ট্রা বইতে আমি ক্যাবারে নর্তকীর পাঠ করেছি। বীরেশ্বরবাবুই ব্যবস্থা করে দিয়েছিলেন। ছবির সিলভার জুবিলি হয়েছে, আরও 2টো ছবির প্রস্তাব আমি বিবেচনা করছি, কিন্তু ক্যাবারে নর্তকীর ভূমিকায় আর নয়। আমি মার্কামারা হতে চাই না। এরপর আলো আধারে পত্রিকার কয়েকটা মার্কামারা প্রশ্ন। আপনি তো বম্বে এবং দিল্লির 5 তারা হোটেলে অতিথি শিল্পী হিসেবে নেচেছেন। আপনি কি বম্বে ছবিতে অভিনয় আগ্রহী? না, এখনো পর্যন্ত নয়। বঙ্গরঙ্গ মঞ্চই আমার প্রথম প্রেম। আপনি কি সিনেমা অথবা থিয়েটারে চুম্বনে রাজি আছেন? এই ধরনের প্রশ্ন অস্বস্তির উদ্রেক করে, তবু সলজ্জভাবে লিপিকা উত্তর দিল, চুম্বন ছাড়াও তো জীবনে আরও অনেক কিছু আছে। প্রশ্নকর্তা নাছোড়বান্দা বললেন, হ্যাঁ কিংবা না শুনতে চাই। সোজাসুজি কিছুই বলতে পারবো না। ঘটনার প্রয়োজনে এবং নাটকীয় মুহূর্তের দাবিতে প্রয়োজনটা খুঁটিয়ে দেখতে হবে। দাঁত দিয়ে ডান হাতে নখ কাটতে কাটতে লিপিকা উত্তর দিল, আপনার প্রথম প্রেম? চটপট উত্তর দিল লিপিকা, এখনো আসেনি। সেই সঙ্গে মধুর হাসির। কখন আসতে পারে? প্রেম কি রেলগাড়ির মতো টাইম টেবিল ধরে আসে? প্রেম এলে কী করবেন? রেজিস্ট্রি ডাকে এলে আপনাকে ফোন করে জানিয়ে দেব।
অভিনেত্রীর মিষ্টি হাসি দিয়ে লিপিকা এবার বিশেষ প্রতিনিধির প্রশ্নবাণ বন্ধের চেষ্টা করল। বিশেষ প্রতিনিধি অনুরোধ করলেন, আপনার জীবনের একান্ত ব্যক্তিগত সুখ দুঃখের কথা কিছু বলুন। দর্শকদের ধারণা নর্তকী, অভিনেত্রী এবং চলচ্চিত্রের উঠতি নায়িকা হিসেবে আপনি সুখের স্বর্গরাজ্যে আছেন। আপনার সামনে সাফল্যের স্বর্ণশিখর। মিষ্টি হেসে রঙিন ছবির জন্য আকর্ষণীয় পোজ দিতে দিতে লিপিকা বলল, আপনার পাঠকদের মুখে ফুলচন্দন পড়ুক। তাদের বলবেন, সত্যিই আমি সুখী। সুখের জন্যই যে আমি জন্মেছি। চমৎকার, ফার্স্ট ক্লাস একটা হেডলাইন হবে আপনার এই সুখের জন্যেই আমি জন্মেছি কথাটা দিয়ে। ওই কথা দিয়ে আমি লেখাটাও শেষ করব। এই বলে বিশেষ প্রতিনিধি খুশি মনে বিদায় নিলেন। সুখের জন্যেই আমি জন্মেছি। কাগজের প্রতিনিধির কাছে নিজের কথাটাই লিপিকার কানে এখন ব্যঙ্গের মতো শোনাচ্ছে। সুখ বলে সুখ। পার্ক সার্কাসের এই আপন জনহীন বাড়িতে লিপিকা সেন মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে। নর্তকীরাও যে সাধারণ মানুষ, এ কথা বোধহয় বড় লোকের অপদার্থ ছেলেদের মনে থাকে না। বড় মানিব্যাগ পকেটে থাকলে সব কিছু কেনা যায় বলেই এদের বিশ্বাস। এরা যত নোংরা চিঠি পাঠায় তাতে প্রত্যহ লিপিকার একটা ডাস্টবিন বোঝাই হয়ে যায়। লিপিকা এসব নিয়ে অযথা ভেঙে পড়ে না। সুযোগ যখন পেয়েছে তখন সাফল্যের শিখরে সে উঠবেই। বিনোদিনী, তিনকড়ি, তারাসুন্দরী ইত্যাদি অধরবাবু যেসব নাম করেন তাদের সমপর্যায়ে নিয়ে যাবে নিজেকে। থিয়েটারের এই জগৎকে লিপিকা নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। 4 তারা হোটেলের ফ্লোর শো থেকে অনেক অনেক ভালো হাতিবাগান রঙ্গালয়ের এই মঞ্চ মায়া। সানি পার্কের সাহেব বাড়িতে বসে বীরেশ্বর রক্ষিত লিপিকার কথা ভাবছেন। কাগজের প্রতিনিধির ব্যাপারে সেদিন লিপিকার ফোন পেয়ে বীরেশ্বর অভিভূত। আগে জানলে তিনি নিজেই উপস্থিত থাকতেন। তবে কাগজের লোকগুলো বাইরের লোকের উপস্থিতি পছন্দ করে না। অনেক দিন আগে মধুমালতীর সঙ্গে কথা বলতে এসেছিল ওরা একবার। তখনও বিশেষ প্রতিনিধি কায়দা করে বীরেশ্বরকে এড়িয়ে গিয়েছিল। লিপিকাকে স্মরণ করবার আগে বীরেশ্বর বাড়ির কথাই ভাবছিলেন। শ্যামা এবং খোকন। খোকনের ভালো নাম বীরেশ্বর রাখতে চেয়েছিলেন হীরক। সে কতদিন আগেকার কথা। তখন বীরেশ্বর সবে শেয়ার বাজারে 2 পয়সার মুখ দেখতে আরম্ভ করেছেন। শ্যামা বলল, আমি হীরক চাই না, ও যেন পরিচ্ছন্ন ও পবিত্র হয়। বীরেশ্বর রসিকতা করেছিলেন, নির্মল নামে কাপড় কাচে সাবান আছে, বুঝেছ শ্যামা? শ্যামা অন্য সব ব্যাপারে স্বামীর বাধ্য, কিন্তু ছেলের নাম নিজের ইচ্ছে মতোই দিয়েছিল। বলেছিল, কাপড় কাচে সাবান তো খারাপ জিনিস নয়, নিজেকে নিঃশেষ করে অপরকে নির্মল করে। বীরেশ্বর অযথা তর্ক করেনি। নামে হীরক নাই হোক, নির্মলের জন্য তিনি অনেক হিরে মানিক রেখে যাবেন। কিন্তু বীরেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কোথায় কি যেন একটা ঘটে যাচ্ছে। আজ শেয়ার বাজার বন্ধ। কোথাকার একটা স্টক ব্রোকার মেম্বার পটল তুলেছে। অমনি নো বিজনেস, দেশটার কিচ্ছু হবে না। বিরক্ত বীরেশ্বর মনে মনে ভাবলেন। শ্যামা আর 1 কাপ ধুমায়িত চা হাতে সামনে এসে বসল। শ্যামা আজও সুন্দরী। ওর পাতলা চামড়ার মসৃণতা আজও দেখার মতো। অথচ শ্যামা কখনো প্রসাধনে সময় ব্যয় করে না। মধুমালতীর মতো টিন অলিভ অয়েল ব্যবহার করতেও দেখেন না শ্যামাকে। একবার বীরেশ্বর ভেবেছিলেন শ্যামাকে জিজ্ঞেস করবেন, তুমি ইটালিয়ান অলিভ অয়েল ব্যবহার করো না কেন? কিন্তু বীরেশ্বরের ভয় হয় স্বল্পভাষিনী শ্যামা যদি হঠাৎ মুখরা হয়ে ওঠে, যদি অন্য কোনো প্রসঙ্গ তুলে প্রশ্ন করে, কার জন্য এসব মাখবো? পাতলা আদি সাধারণ ব্লাউজ পরেছে শ্যামা। শ্যামার মুখের দিকে তাকালেন বীরেশ্বর। আশ্চর্য এই মেয়ে! মলঙ্গা লেন থেকে সেই যে বিশ্বাস করে বীরেশ্বরের হাত ধরে বেরিয়ে এসেছিল, এখনও স্বামীকে বিশ্বাস করে বসে আছে। যেন যে বীরেশ্বরকে শ্যামা বিয়ে করেছিল সেই বীরেশ্বরই এখনও কলকাতা শহরে হেঁটে চলে বেড়াচ্ছে। শ্যামা, তুমি আমার মুখের দিকে ওইভাবে তাকিয়ে আছো কেন?
তুমি কি জানো না আমাকে অনেক ব্যাপারে মাথা ঘামাতে হয়? কপর্দকহীন অবস্থা থেকে অনেক পরিশ্রমে আমাকে ব্যবসায় বড় হতে হয়েছে। এই সব বিষয় সম্পত্তি করতে এবং রাখতে এখনও আমাকে অনেক বুদ্ধি খাটাতে হয়। শ্যামা, তোমার জানা উচিত আমার নিজের ব্যবসায় মামলা মোকদ্দমা লেগেই আছে। আমাকে একদিন ছাড়া ছাড়াই উকিল বাড়ি ছুটতে হয়। আমার অফিসে মাইনে করা ল অফিসার আছে। আমি সেজন্যই চেয়েছিলাম বিয়ে পাশের পরে খোকন আইন পড়ুক। খোকন রাজি হলো না। কোথায় তুমি তাকে বাবার কথা শুনতে বলবে? তা নয়, তুমিও বলে বসলে উকিল হলে তো সারা জীবন মিথ্যে কথা বলতে হয়। খোকনকে কালো গাউন চড়িয়ে মক্কেলের পিছনে ছুটতে কে বলছে? আমি শুধু চেয়েছিলাম ওর আইনের শিক্ষাটা থাক, নিজের ব্যবসা বাণিজ্য দেখতেই কাজে লেগে যাবে। শ্যামা তবুও বীরেশ্বরের দলে এলো না। বীরেশ্বর বললেন, শ্যামা, এইসব ব্যবসা বাণিজ্য আমি কার জন্য করছি? আমি কি চিরকাল এইসব ভোগ করব? এই বীরেশ্বর লিমিটেড, বীরেশ্বর ফিন্যান্স, রক্ষিত প্রপার্টিজ, এমনকি কোহিনূর থিয়েটার্স, এসব কি বীরেশ্বর মরার সময় সঙ্গে নিয়ে যাবে শ্যামা? শ্যামা এবং নির্মলের তবু কোনো আগ্রহ নেই। বীরেশ্বর অবশ্য ট্যাক্স এবং ভবিষ্যতের কথা ভেবে খোকন 18 বছর বয়সে পড়া মাত্রই তাকে বিভিন্ন কোম্পানির পার্টনার করে নিয়েছেন। দফে দফে ওর নামে শেয়ার ট্রান্সফার করছেন। কিন্তু যার জন্যে এত আয়োজন তার কোনো আগ্রহ নেই। শ্যামাও জানে বীরেশ্বরের এই ব্যবসা বাণিজ্যে খোকনের একটু আগ্রহ নেই। মা যখন বলেছিলেন, তোর বাবার ইচ্ছে আস্তে আস্তে তুই ব্যবসার দায়িত্ব কাঁধে নে, খোকন তখন সোজাসুজি উত্তর দিয়েছিল, আমি ভাবতে পারি না বাকি জীবনটা আমি বীরেশ্বরের গোডাউনে বসে পারমিট উল্টো সিধে করছি। শ্যামা তখন খোকনকে বোঝাবার চেষ্টা করেছিলেন, কাজকর্ম তো একটা করতে হবে বাবা। খোকন এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে রামকৃষ্ণপুর ঘাটে বীরেশ্বরের সিমেন্ট গোলায় গিয়েছিল। সেখানে খোকন দেখল সিমেন্টের বস্তাগুলো কুলিরা ধরাস ধরাস করে মেঝেতে ফেলছে, আবার উঁচুতে তুলে রাখছে। বীরেশ্বর কুলিদের বললেন, আবার একবার করে ফেলে তোল, হাত গুটিয়ে বসে থাকিস না। খোকন এর কারণ জিজ্ঞেস করেছিল। বীরেশ্বর এড়িয়ে গিয়েছিলেন। ছেলে মানুষের কৌতূহল সহজে নিবৃত্ত হয় না। বীরেশ্বর তখন গোডাউনের হিসেব নিকেশে ব্যস্ত। তখন খোকন গোডাউনের ক্লার্ক শম্ভুবাবুকে জিজ্ঞেস করেছিল। শম্ভুবাবু হেসে বলেছিলেন, ধোলাই দিয়ে আমরা সিমেন্ট বার করে নিচ্ছি। 50 কেজির ব্যাগ থেকে 5 কেজি বার করতে না পারলে তোমাদের পর্দায় পোষাবে কেন? চমকে উঠেছিল খোকন, কারণ বীরেশ্বর কদিন আগেই রেশনের চিনি ফাঁক করার অপরাধে বাড়ির এক চাকরকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। শ্যামা বড় শান্ত। দুর্দমনীয় হর্স পাওয়ারের অধিকারী বীরেশ্বরকে সামলাবার মতো ক্ষমতা অথবা ছোট ছেলে সরল মনের প্রশ্নের জবাব দেবার মতো বুদ্ধি কোনোটাই তার নেই। খোকন এমএ পাশ করেছে, তারপর আমেদাবাদে ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজে ভর্তি হয়েছে। আমেদাবাদে পড়ে শুধু শুধু কী করবে খোকা? তোর বাবা বলছিল। শ্যামা ছেলেকে প্রশ্ন করেছে। খোকন তার মাকে বুঝিয়েছিল, মাত্র 1 বছর তো, দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু এখন আমেদাবাদ ছাড়বার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রথম কোর্স শেষ করে আবার রিসার্চ স্কলারশিপের সুযোগ এসেছে। এসবের কোনো অর্থ বোঝেন না বীরেশ্বর। সামাজিক গবেষণা মানে তো পরের ব্যাপারে নিজের নাক গলানো। তাতে খোকনের বা রক্ষিত পরিবারের কী লাভ হবে? এবার বাড়ি ফেরার পরে খোকনের সঙ্গে শ্যামার অনেক কথাবার্তা হয়েছে। একমাত্র সন্তানকে কতদিন বাইরে রাখবেন শ্যামা, আর তিনি বা কী নিয়ে বেঁচে থাকবেন? খোকন বলেছে, একটু চিন্তা করো না মা, রিসার্চের অনেকটা কাজ আমাকে কলকাতায় করতে হতে পারে। একটু ভরসা পেয়েছিল শ্যামা। গবেষণা ব্যাপারটা কিন্তু তিনি মোটেই বোঝেন না। গবেষণার পরে খোকন কী করবে তা জানবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন তিনি। খোকন এবারে মাকে অবাক করে দিয়েছে। বীরেশ্বরের ব্যবসায় যোগ দেবার কোনো কথাই সে ভাবছে না। খোকন বললে, পড়া শেষ করে কোনো অফিসে চাকরি নেব মা।
কলকাতা থেকে অনেক দূরে কোনো এক শহরে ছোট্ট একখানা ফ্ল্যাট ভাড়া করব। তুমি তখন গরিব ছেলে বাড়িতে এসে থাকবে তো মা? তোমার কিন্তু গাড়ি থাকবে না, ডজন ডজন চাকর বাকরও পাবে না। তোমাকে নিজেই সব কিছু করতে হবে, রান্না বান্না। খোকন গম্ভীর হয়ে থাকে। মা বুঝতে পারে ছেলে নিজের পায়ে দাঁড়াবে, এখানকার রাজসুখ সঙ্গে করে নিয়ে যাবার ইচ্ছে তার নেই। শ্যামা নিজেও স্বপ্ন দেখছে, একদিন যেমন দেখেছিল সার্পেন্টাইন লেনে। শ্যামা এবার খোকনের মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে জিজ্ঞেস করল, আমি একলা রাঁধব কেন খোকন? তুই বিয়ে করবি না? ওই আরম্ভ হলো। খোকন মায়ের উৎসাহে বাধা দিল। দাঁড়াও, আমরা তো সবে ভবিষ্যৎ নাটকের প্রথম অঙ্কে রয়েছি। আমি কেবল একটা ভদ্র চাকরি পেয়েছি, অতি কষ্টে অফিস থেকে অনেক দূরে ছোট্ট এক কামরা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। সেই ঘরে দুখানা নেয়ারের খাটিয়া রয়েছে, যার একটা আমার আর একটা তোমার মা। তুমি কলকাতা থেকে এসে সংসারের দায়িত্ব নিয়েছ। আমার এখনও চাকরিতে কনফার্মেশন হয়নি। সে আবার কী জিনিস খোকা? ভয় পেয়ে জিজ্ঞেস করে শ্যামা। ওসবের সঙ্গে তোর বিয়ের সম্বন্ধটা কি? ওহ মা, ব্যবসা বাণিজ্য কাজকর্ম সম্বন্ধে তুমি কিছুই খবর রাখো না? আজকালকার বড় বড় অফিসে নতুন চাকুরিদের 1 বছর বাজিয়ে দেখা হয়। যে কোনো মুহূর্তে মালিক বলতে পারেন, কাল থেকে এসো না। 1 বছর পরে চিঠি দিয়ে চাকরি পাকা করা হয়। কনফার্মেশনের আগে কোনো মেয়ের বাবা বিয়ের কথা তুলতে রাজিই হবে না। ব্যাপারটা মায়ের মোটেই মনোপুত হলো না। সরল মনে শ্যামা ফোঁস করে উঠল, ইস, আমার ছেলে কি জলে ভেসে এসেছে! আজই যদি মদ দিস, কাল এখানে মেয়ের বাপেরা লাইন লাগিয়ে দেবে। মায়ের কথার ধরন দেখে খোকন হেসে ফেলে। সে এক বিশ্রী ব্যাপার হবে মা। লোকে ভাববে রেশন কার্ডের লাইন। শিশি, বোতল, টিন, থলে এসব হাতে করে আরও লোক এসে জড়ো হবে। শেষে কিন্তু পুলিশ ডাকতে হবে। শ্যামা অবাক হয়ে তাকিয়ে থাকে একমাত্র সন্তানের দিকে। ওর বড় বড় চোখ, তীক্ষ্ণ নাক, চওড়া কপাল, এক মাথা কোঁকড়ানো চুল শ্যামাকে বিপ্লবী বীরেশ্বরের কথা মনে করিয়ে দেয়। বিপ্লবী গণেশ মিত্রের ব্যাপারে বীরেশ্বর পুলিশ হাজত থেকে বেরোবার ঠিক পরেই খোকন গর্ভে আসে। বীরেশ্বরকে পাচ্ছে পুলিশে আবার টানাটানি করে, এমন একটা ভয় ছিল শ্যামার। কিন্তু সেই সঙ্গে ভীষণ ভালো লেগেছিল। পাড়ার ছেলেরা কতবার ভরসা দিয়েছিল, আপনার কোনো চিন্তা নেই, আমরা পিছনে রয়েছি বৌদি। বৌদি, আমরা বীরেশ্বরদার জন্য গর্বিত। বীরেশ্বর যদি আর ছেলের ব্যাপারে চিন্তিত হন, তাহলে শ্যামা সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেবে, তোমারই তো ছেলে খোকন, তুমিও তো একদিন প্রচলিত শাসনের পাঁচিল ভেঙে ফেলে বাইরে বেরিয়ে আসতে চেয়েছিলে। ছেলেকে সামনে ডেকে সেদিন বীরেশ্বর কিছু কথাবার্তা বলছিলেন। তারপর বীরেশ্বর সোজাসুজি জিজ্ঞেস করেছিলেন, এইসব বিষয় আশায় দেখবার লোক পাবো কোথায়? বাবার সামনে সোজাসুজি কোনো উত্তর দেয়নি খোকন। পরে শ্যামার মাধ্যমে বীরেশ্বর শুনেছিলেন, ও এখনও পড়াশুনো চালিয়ে যেতে চায়। আমেদাবাদ ইনস্টিটিউটের সুযোগ সবাই পায় না। বীরেশ্বর একবার স্ত্রীর দিকে তাকিয়েছিলেন। স্ত্রী এবং পুত্রকে এক এক সময় কেমন তার সন্দেহ হয়। এদের দুজনের মধ্যে কোনো গোপন ষড়যন্ত্রের যোগসাজশ নেই তো? এরা দুজনে একদিনও তার কোহিনূর থিয়েটারে পদার্পণ করেনি। 500 রজনীর অভিনয় উৎসবে সেবার স্বয়ং রাজ্যপাল পর্যন্ত এলেন। নরহরি নিজে ফোনে শ্যামাকে জিজ্ঞেস করেছিল, বৌদি আসবেন তো? সামনের রোতে 2খানা সিট রেখে দিই। বৌদি মিষ্টি কথায় প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিল। একথা কে বিশ্বাস করবে? নাট্যকার বীরেশ্বরের স্ত্রী ও একমাত্র সন্তান কোনো দিন ভুল করেও কোহিনূর থিয়েটারে আসেনি। যে থিয়েটারে ঢোকবার জন্য সমস্ত দেশের ছেলে ছোকরা ও মহিলারা উদ্গ্রীব হয়ে আছে। ষড়যন্ত্র কথাটা আবার বীরেশ্বরের চোখের সামনে ভেসে উঠেছে। কিন্তু ষড়যন্ত্রই যদি হবে, তাহলে শ্যামা এখনও এমন অন্ধের মতো স্বামীর উপর নির্ভর করে বসে আছে কেন? ষড়যন্ত্রের প্রসঙ্গে বীরেশ্বর ফিক করে হাসলেন।
তিনি নিজেও সম্প্রতি এক ষড়যন্ত্রে শ্যামাকে জড়িয়েছেন। দুঃসাহসী সেই কাজটা দূরদর্শী বীরেশ্বর বেশ গোপনে সেরে ফেলেছেন। গোপন সূত্রে খবর এলো, সরকার শীঘ্রই শহুরে এবং গ্রামীণ সম্পত্তির সীমা বেঁধে দেবেন। গুজব উঠল, স্বামী স্ত্রীর রোজগার ও সম্পদ একত্র করে ট্যাক্স হিসেব হবে। বোকার মতো হাত গুটিয়ে বসে না থেকে বিচক্ষণ বীরেশ্বর সঙ্গে সঙ্গে উকিলের সঙ্গে গোপন পরামর্শ করলেন। শুনলেন, বুদ্ধিমান বড়লোকরা আইনকে ফাঁকি দেবার জন্যে কাগজে কলমে বউয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে রাখছেন। বিশিষ্ট মহলে এর গোপন নাম পেপার ডাইভোর্স। বীরেশ্বর ভেবেছিলেন শ্যামা কিছুতেই মত দেবে না। বীরেশ্বর রক্ষিতকে তার তো জানতে বাকি নেই। আইনের কোনো একটা ছুতো নিয়ে বউকে বিদায় করে দেওয়া বীরেশ্বরের মতো স্বামীদের পক্ষে খুবই সম্ভব ব্যাপার। কিন্তু বীরেশ্বরের ওপর শ্যামার কী অবিচল বিশ্বাস! শ্যামা একবার প্রশ্নও করল না। টাইপ করা কাগজে বীরেশ্বর যেখানে যেখানে সই করতে বললেন সেখানে সেখানে শ্যামা সই করে দিল। বীরেশ্বর একবার ভেবেছিলেন শ্যামাকে সাবধান করে দেবেন, তুমি তোমার মৃত্যুবান নিজের হাতে আমার দিকে এগিয়ে দিচ্ছ। কিন্তু শ্যামার বিশ্বাস বিয়ে স্বর্গে হয়, কাগজে কলমে সই করে ভবিষ্যতের বন্ধন আলগা করা যায় না। চিন্তানিমগ্ন বীরেশ্বর একটু বিষম খেলেন। কেউ এই মুহূর্তে হয়তো তার কথা আলোচনা করছে। বীরেশ্বর এবার একমাত্র সন্তান নির্মলকে ডাকলেন। এই ছেলের কাছে যাবার, তার সঙ্গে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছেন বীরেশ্বর, কিন্তু নির্মল সব সময় একটু দূরত্ব রেখে চলে। বীরেশ্বর শুনেছেন অনেক সংসারে বাবা এবং ছেলের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক থাকে। নেদু মল্লিক তো বলেনি, প্রাপ্তে তো ষোড়শ বর্ষে, বুঝলে হে বীরেশ্বর, পুত্রের সঙ্গে বন্ধু বদাচারে, অর্থাৎ বন্ধুর মতো বদ আচরণ করবে, কোনো কিছু চেপে রাখবে না, নিজের 32 পাটি দাঁত দেখিয়ে দেবে। সন্তানের সঙ্গে নিবিড় সম্পর্ক পাতাতে বীরেশ্বরের মাঝে মাঝে যে লোভ হয় না তা নয়, কিন্তু দুজনের মধ্যে কোথায় যেন দূরত্বের অদৃশ্য প্রাচীর গাঁথা রয়েছে। অথচ বীরেশ্বর জানেন এই খোকনই মায়ের সঙ্গে খুব গল্প করে। দুজনের সেই গল্পগুজব কিন্তু বীরেশ্বরকে দেখা মাত্রই বন্ধ হয়ে যায়। শ্যামার ইচ্ছে খোকনের বিয়ে দিয়ে বাড়িতে রাঙা টুকটুকে একটি বউ আনেন। ঘোমটা পরা কম বয়সী একটি লাজুক মেয়ে রূপোর ঝুমুর পরে বাড়িতে ঘুরঘুর করবে ভাবতে শ্যামার খুব ভালো লাগে। এ ব্যাপারে বীরেশ্বরেরও মোটেও আপত্তি নেই। ছেলে নিজে রোজগার করবে, তার জন্যে অপেক্ষা করতে হবে নাকি বীরেশ্বর রক্ষিতের ছেলেকে? কিন্তু বিয়ে, বিষয় সম্পত্তি, ব্যবসার কাজকর্ম কোনো ব্যাপারেই খোকনের আগ্রহ নেই। সে নিজের মতোই এগিয়ে চলেছে। একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে বীরেশ্বর জানতে চাইলেন, ভবিষ্যৎ সম্বন্ধে কি ভাবছ? ব্যবসার গোপন কাজগুলো শিখতে অনেক সময় লাগে খোকন। আমি এখন পড়ব। নিজের সিদ্ধান্ত জানাতে খোকন এক মুহূর্ত দ্বিধা করল না। ওর কথাবার্তায় এমন গাম্ভীর্য আছে যা বীরেশ্বরকে ভাবিয়ে তোলে। ওর সঙ্গে তর্কযুদ্ধে নামবার সাহস হলো না বীরেশ্বরের। তিনি চুপ করে রইলেন। তার হুকুম মানে না এমন একটা মানুষকে চোখের সামনে বেশিক্ষণ দেখতে ইচ্ছে করে না বীরেশ্বরের। কিন্তু একমাত্র সন্তানকে নিয়ে তিনি কি করবেন? বিরক্ত বীরেশ্বর ভেবেছিলেন শ্যামাকে জিজ্ঞেস করবেন, বাপ মায়ের হোটেলে থাকতে থাকতেই আজকালকার ছেলেমেয়েরা কেন এত স্বাধীন ভাব দেখায়। কিন্তু দ্বিতীয় চিন্তায় বীরেশ্বর আর এগোননি, কারণ বীরেশ্বর জানেন খোকন স্কলারশিপের টাকায় পড়াশোনা করেছে। বাবার কাছ থেকে হাত খরচে টাকা নিতেও সে বিশেষ আগ্রহ দেখায় না। যা ভালো বোঝো করো, এই বলে নির্মলকে বিদায় দিলেন বীরেশ্বর। ছেলের কথা ভেবে যখন লাভ নেই তখন অন্য কিছুতে মনোনিবেশ করা যাক। বীরেশ্বর সিদ্ধান্ত নিলেন। শ্যামার কথাও ভাবতে ইচ্ছে করে না। এক সময় শ্যামা খুব পয়মন্ত ছিল। ওর সৌভাগ্য স্পর্শে বীরেশ্বর শেয়ার মার্কেটে অনেক টাকা লুটেছেন।
কিন্তু শ্যামার কোনো ভোল্টেজ নেই। শ্যামাকে চুম্বন করে শেয়ার বাজারে গিয়ে যখন লাভের অঙ্ক কমতে লাগলো, তখনই তো তিনি কুসুম কুমারীর খোঁজ করেছিলেন। সেখানে সুবিধে করতে না পেরে তিনি মধুমালতীর দিকে ঝুঁকলেন। মনের মধ্যে মধুমালতীর কথা উদয় হতেই বিজয়ী বীরেশ্বর কপাল কুঞ্চিত করলেন। গতকাল শেয়ার বাজারে ২,০০০ টাকা লোকসান দিয়েছেন বীরেশ্বর। মধুমালতীর মিষ্টি মুখ চুম্বন করে পর পর ৩ দিন শেয়ার বাজারে যা খেললেন তাই হারলেন। সুন্দরী মধুমালতীর সৌভাগ্যর দিনও কি শেষ হলো? অনেক সেন্ট ও সাবান থাকে, কিছুদিন পরে যার সুগন্ধ নষ্ট হয়ে যায়। বীরেশ্বরের হঠাৎ মনে পড়ল। বীরেশ্বর চিন্তার জালে জড়িয়ে পড়ছেন। শ্যামা কাছে এসে জিজ্ঞেস করল, ভাবছ বুঝি? বেমালুম মিথ্যে কথা বললেন বীরেশ্বর। স্বামীকে সান্ত্বনা দিয়ে শ্যামা বলল, অযথা চিন্তা করে শরীর খারাপ করো না। আমি স্বপ্ন দেখেছি ওর খুব ভালো হবে, খোকন বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে। বীরেশ্বর বউকে ঘাঁটালেন না। বিশ্বাসের নেশাতে শ্যামা যখন বুঁদ হয়ে আছে, থাকুক। নিজের খেয়াল খুশি মতো বেপরোয়া জীবনযাপনের সুবিধে হবে বীরেশ্বরের। বউকে সামনে বসিয়েই বীরেশ্বর এখন মধুমালতীর ভবিষ্যতের কথা ভাবছেন। থিয়েটারে সেদিন মধুমালতী আসতে পারেনি। সর্দি এবং জ্বরে গলা বসে গিয়েছিল। টেলিফোনেই বীরেশ্বর মধুমালতীর স্বর শুনতে পাচ্ছিলেন না। বৃহস্পতিবারে 6:30টার শো। এই বিরাট হলে গলা ফাটিয়ে কথা না বলতে পারলে পিছনে সারির লোকরা শুনতে পাবে না। সঙ্গে সঙ্গে গোলমাল শুরু হয়ে যাবে। মধুমালতীকে বিশ্রাম নিতে বললেন বীরেশ্বর। আপনার টাকার ক্ষতি হবে। মধুমালতী উদ্বেগ প্রকাশ করেছিল। হয় হোক, বীরেশ্বর অভয় দিয়েছিলেন। শো আরম্ভ হবার আগে মাইকে অধর চাটুর্যের কণ্ঠ শোনা গেল। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, শারীরিক অসুস্থতার জন্য মধুমালতী দেবী আজ অনুপস্থিত। নায়িকার ভূমিকায় তার জায়গায় অভিনয় করবেন শ্রীমতী অলকা ধর। যারা থিয়েটার না দেখে টাকা ফেরত নিতে চান তারা অনুগ্রহ করে বুকিং অফিসে আসুন। 2 বছর আগে এমনই এক ঘোষণার পর রঙ্গালয় অর্ধেক খালি হয়ে গিয়েছিল। বীরেশ্বর নিজের কানে দর্শকদের মন্তব্য শুনেছেন, মধুমালতী যখন নেই তখন পয়সা জলে ফেলে লাভ কি? এবার আশ্চর্য ব্যাপার, অধরের ঘোষণায় মৃদু গুঞ্জন পর্যন্ত উঠল না। বুকিং অফিসের সামনে দাঁড়িয়ে বীরেশ্বর দেখলেন 2টি মহিলা শুধু টিকিট রিফান্ড নিলেন। নরহরি পাশে দাঁড়িয়েছিল। বললে, এদের আমি জানি স্যার, অফিস পাড়ায় শখের থিয়েটারে স্ত্রী চরিত্রে অভিনয় করে। 3-4 দিন ধরে মধুমালতীর কাজ মুখস্থ করছে। তাহলে অভিনেত্রী মধুমালতীর সম্বন্ধেও একটা চাপা সন্দেহ বীরেশ্বরের মনে উকি মারছে। নরহরিকে বীরেশ্বর বলে দিয়েছেন খবরটা গোপন রাখতে। গ্রিন রুমে গুজব ছড়াতে 50খানা টিকিটের টাকা ফেরত হয়েছে। নরহরি ভেবেছে নিশ্চয়ই, যার জন্য এই থিয়েটার সেই মধুমালতীদির মনে সাহেব কষ্ট দিতে চান না। কিন্তু সাহেবকে বুঝতে হলে নরহরি ব্যানার্জিকে আরও একবার মাতৃগর্ভ ঘুরে আসতে হবে। বীরেশ্বর চান না খবরটা লিপিকার কানে যাক। চড়া দাম হাঁকবার আগে পরের বইতে তিনি লিপিকাকে সই করাবেন। ড্রাইভার দুঃখহরণকে গ্যারেজ থেকে জলদি গাড়ি পার করতে বললেন বীরেশ্বর। গাড়ি চালাতে চালাতে রিয়ারভিউ মিররে দুঃখহরণ দেখল সাহেব নিজের মনেই ফিকফিক করে হাসছেন। দুঃখহরণের ধারণা সাহেব নিজে থিয়েটারে নাটকগুলো লেখেন। কোনো হাসির সিন হয়তো সাহেবের মাথায় এসেছে। দুঃখহরণ আন্দাজ করল সাহেব হাসছেন অন্য কারণে। যে নাটক এখনও লেখা শেষ হয়নি সেই নাটকের স্ত্রী ভূমিকায় লিপিকাকে সাইন করাতে চলেছেন বীরেশ্বর। নিজের অফিসে গিয়ে বীরেশ্বর একটা চুক্তিপত্রের ফর্ম বার করলেন। সোজা ছুটলেন অ্যাটর্নি বাড়িতে কন্ট্রাক্ট সম্বন্ধে গোপন আলোচনার জন্যে। স্ট্যাম্প পেপারে ওখানেই 2 কপি দলিল টাইপ করালেন বীরেশ্বর। শুধু নায়িকার নামটা খালি রইল। বীরেশ্বর চান না অ্যাটর্নি অফিসেরও কেউ জানুক কার সঙ্গে তিনি চুক্তিপত্র সই করছেন। তারপর দুঃখহরণকে বীরেশ্বর বললেন, চলো পার্ক সার্কাস ময়দান। দুঃখহরণ বলল,
স্যার, যদি অপরাধ না নেন। বীরেশ্বর দেখলেন সেই বদলি ড্রাইভার পরশুরাম পাত্র হেস্টিংস স্ট্রিটের ফুটপাথে মাথা নিচু করে দূরে দাঁড়িয়ে আছে। দুঃখহরণ বলল, স্যার, ওর যথেষ্ট শিক্ষা হয়েছে। জিভ দিয়ে জুতো চাটতে বললেও এখন চাটবে স্যার, খেতে পাচ্ছি না। আপনার সঙ্গে ওই ঘটনার পরে চাকরিও পাচ্ছি না স্যার, আমার কাছে কান্নাকাটি করছে। বীরেশ্বর আর চোখে দেখলেন পরশুরাম পাত্রকে। পরশুরাম এসে পা জড়িয়ে ধরল বীরেশ্বরের। পা ছাড়িয়ে নিয়ে বীরেশ্বর বললেন, মানুষের ক্ষতি করা আমার স্বভাব নয়। দুঃখহরণ চোটপাট করল, শালা, তুই মানুষ চিনিস না? বিশ্বাস করে তোকে বদলি দিয়ে গেলাম, আর তুই আমার সাহেবের সঙ্গে দুর্ব্যবহার করলি। বীরেশ্বর পকেট থেকে একটা টাকা বার করে শতচ্ছিন্ন জামা কাপড় পরা লোকটার হাতে দিলেন। দুঃখহরণ বলল, দেখ দেখ শালা, মানুষ নয়, দেবতা। লোকটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি খেতে পাচ্ছি না স্যার, আমার চলছে না। দুঃখহরণ গাড়ি ছেড়ে দিল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বীরেশ্বর বললেন, কয়েকদিন পরে আমার সঙ্গে দেখা করিস। বিনা নোটিসে বীরেশ্বরকে বাড়িতে ঢুকতে দেখে অবাক হয়ে গেল রিপিকা। বীরেশ্বর মিষ্টি হেসে বললেন, কাগজের প্রতিনিধি তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। আপনি আমায় সাহায্য না করলে তো আমি থিয়েটারে উঠতে পারতাম না। বীরেশ্বর হেসে বললেন, এই তো শুরু, তোমাকেই বলছি, পরে নাটকে তোমার মস্ত সুযোগ। একই সঙ্গে ডাবল রোল করবে। দুই বোনের, এক বোন চঞ্চল প্রজাপতি আর এক বোন সিরিয়াস। বীরেশ্বর বললেন, বর্তমান বই কালের কালিমা আর 100 নাইট সহজেই চলতে পারে, কিন্তু আমি তোমাকে আরও সুযোগ দেবার জন্যে এখনই শো শেষ করে দেব। নৃত্যপটীয় শিল্পিকা সুশাসিত দেহখানি চোখের আগুনে লেহন করে বীরেশ্বর কন্ট্রাক্টের টাইপ করা কাগজ লিপিকার দিকে এগিয়ে দিয়েছিলেন। অনেক কিছু লেখা আছে সেখানে। নিজের পকেট থেকে সোনার কলম এগিয়ে দিয়ে বীরেশ্বর বললেন, বঙ্গরঙ্গমঞ্চে এই প্রথম 2 নায়িকার সমান মাইনে হবে। তোমার এবং মধুমালতীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তোমার কৃতিত্ব অনেক বেশি। এক যুগের ওপর অভিনয় করে মধুমালতী যেখানে উঠেছে, তুমি তো মাত্র কদিনই সেখানে উঠে গেলে। বীরেশ্বর ভেবেছিলেন খবরটা শুনে লিপিকার মুখে হাসি ফুটে উঠবে, কিন্তু তাকে গম্ভীর দেখে বীরেশ্বর চোখ টিপে ফিসফিস করে বললেন, আর একটা সুখবর তোমাকে কিন্তু সম্পূর্ণ চেপে রাখতে হবে। তুমি এবং আমি ছাড়া দুনিয়ার কেউ তা জানতে পারবে না। আমার কাছ থেকে তুমি একখানা নতুন মোটর গাড়ি পাবে লিপিকা। স্বয়ং গিরিশবাবু এই ধরনের বোনাস পাননি, কিন্তু তোমার সম্ভাবনা দেখে আমি মুগ্ধ। তোমার মধ্যে যা কিছু সেরা তা আমি বিকশিত দেখতে চাই লিপিকা। গাড়ি সম্বন্ধে থিয়েটারে কেউ জিজ্ঞেস করলে তুমি স্রেফ বলবে নিজেই কিনেছ। অপ্রত্যাশিত সৌভাগ্যে লিপিকার চোখ দুটি এবার ছলছল করে উঠেছিল। লিপিকার ধারণা ছিল মধুমালতী ছাড়া বীরেশ্বর আরও কারুর কথা ভাবতে রাজি নন। লিপিকা সম্বন্ধে তার ধারণা কেমন তাও জানত না সে। চিরকাল ক্যাবারে নর্তকীর বস্ত্র বিনাশের নৃত্যে ব্যস্ত থাকতে চায় না লিপিকা। সেই জন্যেই সেদিন গোপনে বীরেশ্বরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ভেবেছিল মুখোমুখি বীরেশ্বরকে জিজ্ঞেস করবে পরবর্তী নাটকে তাকে আরও কিছু সুযোগ দেওয়া সম্ভব কিনা, কিন্তু সেদিন দেখা না করেই চলে আসতে হয়েছিল। আজ অযাচিত সৌভাগ্যের উপহার নিয়ে বীরেশ্বর নিজেই তার বাড়িতে এসেছেন। লিপিকা আবেগরুদ্ধ কণ্ঠে বলল, গাড়ি, এ যে আমার স্বপ্নেরও অতীত মিস্টার রক্ষিত। মিষ্টি হেসে কাছে সরে এসে লিপিকার দেহ নিঃসৃত সুগন্ধি সেন্টের ঘ্রাণ নিতে নিতে বীরেশ্বর বললেন, অবুঝ হয়েও না লিপিকা, তুমি সুন্দরী অভিনেত্রী সারাক্ষণ ট্যাক্সিতে ঘোরাঘুরি করলে ভালো দেখায় না। তাছাড়া আজকাল তুমি প্রাইভেট শো করতে দূরে দূরে যাও, রাত বেরাতে বাড়ি ফেরো। গাড়িটা তোমার প্রয়োজন লিপিকা।
নতুন বই আরম্ভ হওয়ার প্রথম রাতেই বীরেশ্বর গাড়িটা পাঠিয়ে দিয়েছিলেন লিপিকাকে। ড্রাইভার পরশুরাম পাত্র মেম সাহেবকে সেলাম করে বলেছিল, কাল তাহলে কখন আসবো দিদিমণি? পরের দিন ভোরেই পরশুরামের হাতে লিপিকা ছোট্ট একটা চিঠি পাঠিয়েছিল বীরেশ্বরকে। নীল কাগজে লেখা অন্তরঙ্গ সেই পত্র পড়ে বীরেশ্বরের রক্তে হঠাৎ আগুন ধরে গেল। লিপিকা লিখেছে, গত রাত কিছুতেই ঘুম আসছিল না। আপনার উপহার আমাকে অভিভূত করেছে। আপনার এই বিশ্বাসের যোগ্য হতে পারবো তো? ইতি লিপিকা। শেয়ার বাজারে যাবার পথে লিপিকার চিঠিটা পকেট থেকে বার করে বীরেশ্বর বেশ কয়েকবার পড়লেন। ঘড়ির দিকে তাকালেন বীরেশ্বর। গাড়ি তখন স্প্ল্যানেডে মেয়ো রোডের মুখে চলে এসেছে। বীরেশ্বর হঠাৎ বললেন, দুঃখহরণ, গাড়ি ঘোরাও। কোথায় হুজুর? পার্ক সার্কাস ময়দান। গম্ভীরভাবে হুকুম করলেন বীরেশ্বর। নতুন এক নাটকের অসহনীয় সাসপেন্সে দুলছেন বীরেশ্বর রক্ষিত। লিপিকা সেনের বাড়ির সামনে সাহেবকে নামিয়ে দিয়ে একটা গাছের ছায়ায় দুঃখহরণ গাড়ি পার্ক করেছিল। দুঃখহরণ জানে এক এক জায়গায় ঢুকলে সাহেব কখন বেরোবেন ঠিকই থাকে না। কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটে দুঃখহরণ কখনো কখনো সমস্ত রাত গাড়ির মধ্যে কাটিয়ে দিয়েছে। সাহেব হয়তো চলে যেতে বলতে ভুলে গেছেন, কিন্তু ফ্ল্যাটে গিয়ে বেল বাজিয়ে সাহেবকে জ্বালাতন করতে সাহস হয়নি দুঃখহরণের। সাহেব অবশ্য এসব ক্ষেত্রে মোটা বকশিস করেন। নরহরিকে ডেকে বলে দেন, দুঃখহরণকে স্পেশাল ভাউচারে 15টা টাকা দিয়ে দিও তো। দুঃখহরণ অবাক। সাহেব 10 মিনিট পরেই বেরিয়ে এলেন। দুঃখহরণের মনে হলো সাহেবের চোখ দিয়ে পেট্রোলের লাল আগুন বেরিয়ে আসছে। সাহেবের মুখে এমন রাগের চিহ্ন সে কখনো দেখেনি। সাহেব যেন টকবক করে ফুটছেন। তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিল দুঃখহরণ। সাহেব গম্ভীরভাবে বললেন, লায়ন্স রেঞ্জ। লায়ন্স রেঞ্জের ফাটকা খেলায় প্রচুর হেরেছেন বীরেশ্বর। আজ যে তিনি লোকসান খাবেন তা বীরেশ্বর জানতেন। সেখান থেকে বেরিয়ে বীরেশ্বর সিমেন্ট কোম্পানির অফিসে গেলেন। আজ থিয়েটার নেই, তাই কাজকর্ম সেরে বীরেশ্বর সোজা চললেন নেদমল্লিকের সান্ধ্য আসরে। আধ বোতল হুইস্কি সামনে বসিয়ে নিঃসঙ্গ নেদমল্লিক ইতিমধ্যেই আন্নিকে বসে গিয়েছেন। কারোর উপর নির্ভর না করে, কারোর কাছে প্রত্যাশী না হয়ে নিজের আনন্দে একা থাকবার বিরল ক্ষমতা নেদমল্লিক বহু সাধনায় আয়ত্ত করেছেন। কেউ না এলেও তার চলে যায়। আবার বীরেশ্বরকে দেখেও তার কম আনন্দ হলো না। বীরেশ্বরকে স্বাগত জানিয়ে নেদমল্লিক বললেন, এসো ব্রাদার, এসো। মুখে যেন মেঘ দেখছি। বাজারে আজ গোঁত খেয়েছ মনে হচ্ছে। ওপরে উঠবার আগে ঘুড়ি অনেক সময় নিচের দিকে গোঁত খায় না দুদা। বীরেশ্বর গম্ভীরভাবে উত্তর দিলেন। চোখ বড় বড় করে নদিয়া চাঁদ মল্লিক বললেন, তেজি মন্দা বেচুকিনু একসময় অনেক খেলেছি, তারপর তো সব ভুলে গিয়েছি বীরেশ্বর। এখন তুমি যদি আমাকে আয়রন, গেস্টকিন কিংবা ডানলোপের ক্লোজিং দর জিজ্ঞেস করো, বলতে পারবো না ভাই। মার্কেট থেকে 2 পয়সা কামিয়ে আমি ও লাইন থেকে সরে এসেছি। বীরেশ্বর, তুমি তো থামতে শিখলে না। একই কয়লার উনুনে একের পর এক লোহার ইস্ত্রি চড়িয়েই চলেছ। বলি জীবনটা ভোগ করবে কবে? বীরেশ্বর নিশ্চিন্তভাবে উত্তর দিলেন, ভোগের জন্যই তো আমার জন্ম নেদোদা। একটু আশ্চর্য হয়ে নেদো বললেন, তুমি যে ক্যাবারে নর্তকে লিপিকার মতো কথা বলছো বীরেশ্বর। সচিত্র আলো আধারে পত্রিকায় লিপিকা বলেছে সুখের জন্যেই তার জন্ম। অনেক দিন পরে বীরেশ্বরকে নিজের দিকে একটা মদের গ্লাস টেনে নিতে দেখে নেদমল্লিক অবাক হয়ে গেলেন। চাকরকে ডেকে বললেন, সনাতন, ফ্রিজ থেকে আরেকটু বরফ বার করো। বীরেশ্বরের গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে দিয়ে সহাস্য নেদমল্লিক বললেন, খুব সিরিয়াস কিছু ঘটেছে মনে হচ্ছে বীরেশ্বর। পকেট থেকে লিপিকার কন্ট্রাক্ট বার করে বীরেশ্বর বললেন, দলিলটা তুমি সাক্ষী হয়ে থাকো নেদোদা। নেদমল্লিক বললেন,
সেই সার্পেন্টাইন লেন থেকে সব ব্যাপারে তুমি আমাকে সাক্ষী করে রাখছ বীরেশ্বর। কি এক দাসীর কাছ থেকে হাতিবাগানে থিয়েটার বাড়ির জমি কিনলে, তখনও আমাকে সাক্ষী রাখলে। সেবাদাসী মধুমালতীর সঙ্গে চুক্তিপত্রেও সেবারে আমাকে উইটনেস করতে বললে। বীরেশ্বর হুইস্কি গ্লাসে চুমুক দিয়ে বললেন, তুমিই তো নাটের গুরু নাদুদা। পরেশবাবুর চায়ের দোকানে কেন যে তোমার সঙ্গে আমার শুভদৃষ্টি হলো, তুমি আমাকে জেলে পাঠালে। হা হা করে হাসলেন নেদো। আমি শুধু তোমার ভাগ্যের উনুনটা উস্কে দিয়েছিলাম বীরেশ্বর। তারপর তুমি নিজের কেরামতিতে টক উপরে উঠে যাচ্ছ। জেল থেকে শেয়ার বাজার, শেয়ার থেকে সিমেন্ট কোম্পানি, সিমেন্ট থেকে লিজের ব্যবসা, লিজ থেকে মধুমালতী। এই বলে বীরেশ্বরের দিকে আর চোখে তাকালেন নেদো। বীরেশ্বর কোনো রকম লজ্জা না পেয়ে বললেন, তুমিই তো আমার ভাগ্যরথের ড্রাইভার নেদোদা। সব জায়গাতেই তুমি আমাকে নিয়ে গেছো। যদি গাঁটের পয়সা খরচ করে তুমি আমাকে কোহিনূর থিয়েটারে রাজারানী নাটক দেখাতে না নিয়ে যেতে, তাহলে আজ রিভলভিং স্টেজে এমনভাবে ঘুরপাক তো খেতাম না। নেদু মল্লিক আর চোখে একবার লিপিকার চুক্তিপত্র দেখে নিলেন। তারপর কাগজের বাঁ দিকে সাক্ষীর সই লাগিয়ে মুচকি হাসলেন। রাজনটি রাগমালা পর্যন্ত আমার দায়িত্ব স্বীকার করছি, কিন্তু ব্রাদার, নতুন নাটকের নতুন অঙ্ক শুরু হচ্ছে মনে হচ্ছে। চতুর বীরেশ্বর লিপিকা প্রসঙ্গ এড়িয়ে বললেন, নতুন দর্শকদের টানতে হলে নতুন নতুন নাটক, নতুন নতুন নায়ক নায়িকা তো চাই না দুদা। নেদো মল্লিক তো এত সহজে সন্তুষ্ট হবে না ব্রাদার। হাও মাও খাও, মেয়ে মানুষের গন্ধ পাও। বীরেশ্বর এবার জিজ্ঞেস করলেন, ফার্স্ট নাইটের অভিনয় কেমন লাগলো নেদোদা? অধুর আমাকে বোঝায় ফার্স্ট নাইটের অভিনয় নাকি কখনো ভালো হয় না। অ্যাক্টরদের মনের মধ্যে কোথায় চাপা ভয় থাকে। কিন্তু আমার তো ভাই বেশ লাগলো। লিপিকাকে তুমি অনেক সুযোগ দিয়েছ, নর্তকীকে তুমি অভিনেত্রী না করে ছাড়বেই না। চলবে? বীরেশ্বর জিজ্ঞেস করলেন। ওই যে ডিস্কো থেকে সিনটা লাগিয়েছ, সাইকেডেলিক ক্লাবে ফ্লেমিঙ্গো না কি নাম দিয়েছ, ওতেই ফাটাবে। ইয়ং ছেলেরা সেবারের মতো আবার তোমার ওখানে হাঙ্গামা না বাধায়। একগাল হেসে বীরেশ্বর বললেন, আমি তো চাই ছোড়ারা প্রথমে এসে একটু গোলমাল করুক, তাতে পাবলিসিটি ভালো হবে। তারপর নরহরি ঠিক ওদের ম্যানেজ করে নেবে। সত্যি তোমার জুড়ি নেই বীরেশ্বর, বললেন নেদু মল্লিক। আমার এক এক সময় লোভ হয় কোহিনূর থিয়েটারে অভিনয়ার্থে তোমার এবং আমার জীবন নিয়ে একটা নাটক লিখে ফেলি। মধুমালতী পর্যন্ত তত্তর করে চলে আসে দৃশ্যগুলোতে, কিন্তু তারপরেই আমার মাথা গুলিয়ে যায়। নাটকটার শেষ আমি ভাবতে পারি না। বীরেশ্বর আরেকটু মদ খেয়ে মিটমিট করে হাসলেন। জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে শেষ করতে চাও নাদুদা? নেদু মল্লিক বললেন, আমার তো কাজকর্ম নেই, বসে বসে শুধু ভাবি। তোমার কোহিনূরে বারবার গিয়ে আমিও নাটকের অনেক কায়দা শিখে ফেলেছি। আমি প্রত্যেকবারই ভাবি শেষটায় দেখাবো তারপর বীরেশ্বর স্বনির্বাচিত নারী সান্নিধ্যে সুখে দিন যাপন করতে লাগলো। কিন্তু ঠিক সেই সময়ই নতুন ঘটনা ঘটে যায়। এবার লিপিকা হাজির হলো। একটা ছোট্ট পাখি কানে কানে বলে গেল, লিপিকাকে তুমি মূল্যবান উপহার দিচ্ছ, তোমার বিজয় তালিকায় নাকি লিপিকার নামও লেখা রয়েছে। বীরেশ্বর চোয়াল চেপে ধরলেন। নেদু জিজ্ঞেস করলেন, কি হলো? তোমাকে চোয়াল চেপে ধরতে দেখলেই আমার চিন্তা হয়। আবার কি ধনুর্ভঙ্গ পণ করে বসছো কে জানে। বীরেশ্বর আজকে সকালের দৃশ্যটা এক ঝলকে দেখতে পেলেন। পার্ক সার্কাসের বাড়িতে বিমুগ্ধ বীরেশ্বর আজ কিছুই চেপে রাখেননি। গত রাত্রে বিনিদ্র লিপিকা নিজেই খুব নরম হয়ে রয়েছে এই ভেবে নির্দ্বিধায় মনের গোপন ইচ্ছা প্রকাশ করেছেন। ভিতরে তাচ্ছিল্য চেপে রেখে লিপিকা শান্তভাবে তাকে বিদায় করেছে। কোনো রকম দুর্বলতা না দেখিয়ে বলেছে,
আপনার থিয়েটারে আমি কাজ করি বীরেশ্বরবাবু। যখন তখন এইভাবে আমার বাড়িতে চলে এলে আপনার এবং আমার দুজনেরই সুনামের ক্ষতি। লিপিকা তারপর ভিতরের ঘরে চলে গিয়েছিল, বীরেশ্বরের সঙ্গে দেখা পর্যন্ত করেনি। সামান্য এক নাট্য নর্তকীর কাছে মহাপরাক্রমশালী বীরেশ্বর রক্ষী এইভাবে কখনো প্রত্যাখ্যাত হননি। প্রত্যাখ্যান মানেই তো অপমান, এবং বীরেশ্বরকে অপমান করে কেউ কখনো ছাড়া পেয়েছে? কে ভাবছ বীরেশ্বর? লিপিকার বড় বার বেড়েছে। গেলাসে মদ ঢেলে নেদু বললেন, সামান্য ব্যাপার নিয়ে এত ভাবনা কেন? দাও না দূর করে তোমার থিয়েটার থেকে। এত সুনাম, এত বক্স অফিস, সব ফুটো বেলুনের মতো চুপসে যাবে। নেদু বললেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড করে দাও। অমন যে অমন বিনোদিনী স্টার থিয়েটারের কর্তাদের সঙ্গে ঝগড়া করে মধ্য যৌবনে সে থিয়েটার ছেড়ে দিল, কিন্তু কী লাভ হলো? বছরের মধ্যেই তো সবাই বিনোদিনীকে ভুলে গেল। 1886 সালে থিয়েটার ছেড়ে সে যে 1941 সাল পর্যন্ত বেঁচে ছিল, লোকে তো তাও জানতো না। দ্বিতীয়বার অবশ্য বিনোদিনী ফেমাস হলো মৃত্যুর পরে। ভাগ্যে পতিতার পদস্খলনের ব্যাপারটা অমন খেলিয়ে নিজের আত্মজীবনীতে লিখে গিয়েছিল বিনোদিনী দাসী। বীরেশ্বর বললেন, অত সহজে ছুরিকে শিক্ষা দেওয়া যাবে না নাদুদা। আমি তাড়ালেই অন্য থিয়েটার ওকে লুফে নেবার জন্য উঁচিয়ে আছে। তাছাড়া আমার আবিষ্কারের ওপর সিনেমার লোকেদের নজর পড়েছে। কি হলো? এখানেই যে থিয়েটার আরম্ভ হলো, নেদু মল্লিক মন্তব্য করলেন। বীরেশ্বর বললেন, নাদুদা, সে ঘুরে বালি দিয়েছি। যতদিন আমার এই থিয়েটার চলবে ততদিন আমার অনুমতি ছাড়া লিপিকা দেবী কোনো সিনেমায় নামতে পারবেন না। বলো কি ভায়া, এই শর্ত ঢুকিয়েছ? আর লিপিকা তাতে সই করল? নিদু অবাক হয়ে গেলেন। তখন যে ওপরে উঠবার আগ্রহ, নতুন গাড়ির লোভে টাইপ করা কাগজগুলো না পড়েই সই করে দিয়েছে। তাছাড়া মেয়ে মানুষ তো ইংরেজির অত মারপ্যাঁচ বোঝে না। নিজের কীর্তিতে তুষ্ট বীরেশ্বর বললেন, তুমি তো আমার ওকালতি বুদ্ধির প্রশংসা করলে না নাদুদা। হাত জোর করে বীরেশ্বরকে নমস্কার করলেন নেদু। আইন পাশ করে উকিল হলে লর্ড সিনার মতো তুমি লর্ড রক্ষিত হতে পারতে বীরেশ্বর। কি যে বলো নাদুদা! প্রায় বেসামাল বীরেশ্বর খুশি হয়ে লজ্জা প্রকাশ করলেন। একটুও বাড়িয়ে বলিনি ভাই, কালো গাউন না চাপিয়েও তোমার লর্ড হতে বাকি কি? 3 সুন্দরী স্বাস্থ্যবতী মেয়ে মানুষের কাছে তুমি সম্রাট হয়ে আছো। নিদু মল্লিক নাটকীয়ভাবে বীরেশ্বরকে সিংহাসনে অভিষিক্ত করলেন। কোহিনূর থিয়েটারে আজ হাউসফুল। 2-1 লোক এক্সট্রা চেয়ারের জন্য বুকিং অফিসে কাকুতি মিনতি করেছে। বীরেশ্বর অবাক হয়ে দেখেছেন, গাঁটের পয়সা খরচ করে এই চট ওঠা ভিজে নোংরা অন্ধকার হলে কিসের আকর্ষণে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বীরেশ্বর নিজেই এক সময় বুঝতে পারেন না। টয়লেট থেকে আজ তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, তবুও দর্শকদের বিরক্তি নেই। তারা থিয়েটার না দেখে বাড়ি ফিরবে না। বৃহস্পতি, শনি ও রবিবারে 4টে শোতে রঙ্গালয় বোঝাই করতে 4000 লোকের প্রয়োজন। ছুটির দিনে কোহিনূরে বাড়তি 2 শো। সব শোতেই এখন দর্শক উপচে পড়ছে। গিরিশ ঘোষের নিজের হাতে লেখা হাউসফুল বোর্ডটা নরহরি অনেক আগেই টাঙিয়ে দিয়েছে। বীরেশ্বর ভেবেছিলেন লিপিকা হয়তো সেদিনের ঘটনার পরে থিয়েটারে আর আসবে না। লিপিকা এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে। নরহরি এবং অধর দুজনেই তখন ব্যস্ত হয়ে পড়েছে। আয়রন সেফে কত টাকা আছে তাও খোঁজে নিয়েছে তারা। থিয়েটারে এই মুশকিল, খেল খতম না হওয়া পর্যন্ত পয়সা হজমের কোনো উপায় নেই। টিকিটের করে ফেরত দেবার জন্য সব সময় রেডি থাকতে হয়। তার মানে 1 টাকা 2 টাকার খুচরো নোটে এবং আধুলি সিকিতে 7-8 হাজার টাকা সব সময় তৈরি রাখো। টাকা ফেরত নেবার সময় পাবলিকের মেজাজ আবার সপ্তমে চড়ে থাকে, একটুও দেরি সহ্য হয় না। নরহরি বলেছে, এবার স্যার লিপিকা দেবীর 2 নম্বর একটা রাখা যাক। বীরেশ্বর আপত্তি করেননি, বলেছেন,
খোঁজ খবর করো, 700-800 টাকার মধ্যে যদি কাউকে পাও তো ভালোই হয়। খরচ কিভাবে বাড়ছে দেখছো তো? নরহরি বলেছিল, এ বইতে টিকিটের দাম আরও বাড়াতে পারেন স্যার, শুধু পেছনের দুটোরও 1.5 টাকায় কন্ট্রোল দরে রেখে দেবেন। কলকাতার ছোঁড়াগুলো ট্যাকে পয়সা নেই, অথচ ক্যাবারে নাচ দেখবার শখ আছে। বীরেশ্বর বললেন, নরহরি, তোমার এখনো বুদ্ধি হলো না? কখনো দাম বাড়ানোর কথা মুখে আনবে না, সব সময় বলবে পুনর্বিন্যাস। আগে ফার্স্ট ক্লাস বলতে প্রথম রো বোঝাতো, এখন আমরা তার জায়গায় প্রথম 5টা রোয়ের দাম 1 করে দিয়েছি। 5 টাকার টিকিট আগে হলের মাঝখানে ছিল, এখন ওই টিকিটগুলো ঠেলতে ঠেলতে হলের শেষের দিকে করে দিয়েছি। এইভাবে মাছের তেলে মাছ ভাজতে হয় নরহরি। টিকিটের দামও বাড়ল না, অথচ তোমার টোটাল কালেকশন বেড়ে গেল। বীরেশ্বর এবার মন্থর গতিতে হলের চারদিকে ঘুরলেন। এই ঐতিহাসিক ভবনের বর্তমান ও ভবিষ্যৎ তিনি নিজে কন্ট্রোল করছেন ভাবতে বেশ রোমাঞ্চ লাগে। বীরেশ্বর এবার নিজের ঘরে এসে বসলেন এবং সাউন্ড বক্সের বোতাম টিপে দিলেন। প্রেক্ষাগৃহে প্রবল হাততালির শব্দ ভেসে আসছে, সেই সঙ্গে চপলা নর্তকীর চটুল পদধ্বনি। লিপিকা এখন তাহলে নর্তকীর নলিনীর ভূমিকায় অভিনয় করছে। আবার হাততালি পড়ল। লিপিকা তাহলে দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে পারছে। অধর চাটুর্যে এবার ঘরের মধ্যে উঁকি মারল। অধরকে বসতে বললেন বীরেশ্বর। অধর বলল, স্যার, এই আমির ও উর্বশী নাটক আমার জীবনের স্মরণীয় কাজ হয়ে থাকবে। ভুল বুঝতে পেরে জিভ কেটে অধর আবার বলল, সরি স্যার, মানে আপনার জীবনে। শুধু শুধু কি নাম হয় অধর? এই নাটকে কত অদ্ভুত জিনিস রয়েছে। লিপিকার অভিনয়, ওর সাইকেডেলিক নৃত্য, আবার হিরোর আল্ট্রা মডার্ন প্রেম। বীরেশ্বর জানতে চাইলেন, পাবলিক কি বলছে অধর? অধর বলল, অমর দত্ত বলতেন সেই নাটকই আসল নাটক, যার মধ্যে মানুষ যা চায় তাই পায়। আমিরও উর্বশী দেখুন, একদল লোক রক্ত তাতানো নাচ গান হই হুল্লোড় চাইছে, তারা তা 16 আনার জায়গায় 18 আনা পাচ্ছে। একদল নিজের চোখে কম বয়সী ছেলে মেয়েদের বোম্বাই মার্কা প্রেম দেখতে চায়, তারা লিপিকার জামাকাপড় অঙ্গভঙ্গি দেখে খুব খুশি। আরেকদল চাইছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হোক, তারা উর্বশী নলিনীর সঙ্গে বিজনেস ম্যাগনেট গণপতির সম্পর্কটা মন দিয়ে স্টাডি করছে। আর ওই ভিলেনের ভূমিকায় ধীরেন হালদারের যা অভিনয়, ওরে বাবা, নলিনীর প্রতি তার অনুরাগটা বোঝাতে গিয়ে দর্শকদের কখনো হাসাচ্ছে, কখনো রাগাচ্ছে। আদর্শবাদী ছেলে ছোকরার তো রেগে মেগে চিৎকার করছে, নলিনী তুমি গণপতিকে চটি খুলে মারো। পাবলিক চাইছে শেষ পর্যন্ত নর্তকের নলিনী ওই গণপতির অক্টোপাস বন্ধন থেকে বেরিয়ে আসুক। বীরেশ্বর মিটমিট করে হাসতে হাসতে অধরের দিকে তাকালেন। অধর বলল, নোংরা নারী মাংস লোলুপতার পাশাপাশি রয়েছে পবিত্র প্রেম। নায়ক শুভময়ের সঙ্গে প্রেমের ত্রিভুজ। এই শুভময়কে চাইছে উর্বশী নলিনী এবং তার যমজ বোন মালিনী। দুজনকে একই রকম দেখতে, অথচ দুজনের স্বভাবে কত পার্থক্য। প্রেমের দৃশ্যে নবাগত শরৎকুমারকে নিয়ে আমরা খুব ভালো করেছি স্যার। কত ছেলে মেয়ে স্রেফ প্রেম করা শেখবার জন্যে এই দৃশ্য দেখতে আসছে, তা ঠিক নেই স্যার। বীরেশ্বর বললেন, হুম। অধর বলল, সত্যি কথা বলতে কি স্যার, দুজনকে খুব মানিয়েছে। লিপিকা এবং শরৎকুমারকে দেখে পাবলিকের মনে হচ্ছে মেড ফর ইচ আদার। অধর এরপর মধুমালতীর কথা তুলল, এই নাটকের আমির বিজনেস ম্যাগনেট গণপতির স্ত্রী হিসেবে সবাই ওর জন্য দুঃখিত। ওর অভিনয়ে সর্বোচ্চ বিষণ্ণতা ফুটে উঠছে, তবে অভিনয়ের স্কোপ একটু কম স্যার। কেন? বিরক্ত বীরেশ্বর প্রতিবাদ করলেন। ফ্ল্যাশব্যাকে তরুণ গণপতির সঙ্গে তো লাভ সিন রয়েছে, লটারিতে লাখ টাকা পাবার আগে গণপতির সঙ্গে প্রেমের দৃশ্য আছে তো। মধুকে স্কোপ দেবার জন্যই তো ওটা স্পেশালি ঢোকানো হলো। অধর বলল,
অদ্ভুত ব্যাপার স্যার, সবাই বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে মশগুল। ফ্ল্যাশব্যাকে কী হয়েছিল তা নিয়ে কারো কানাকড়ি আগ্রহ নেই। অধর এরপর কিছু টাকা ভিক্ষে করল। হাত জোর করে সে বললে, কিছুতেই ঘুম আসছে না স্যার। রাতের পর রাত নাটকটার জন্যে ভেবে ভেবে সবাইকে সমান সুযোগ দিতে গিয়ে, সব চরিত্রের ওপর সুবিচার করতে গিয়ে আমার ঘুম পালিয়েছে। আমার মাথা দপদপ করে, চোখে অন্ধকার দেখি। টাকা পয়সাও নেই স্যার, ভালো করে চিকিৎসা হচ্ছে না। বীরেশ্বর বিরক্ত হলেন, বললেন, প্রত্যেক মাসে 210 টাকা করে মাইনে দেওয়া হচ্ছে তোমায় অধর। নামকাও আসতে সহকারী নির্দেশক হয়ে আছো। তাছাড়া ভালো ভালো কোটেশন ও সংলাপ জোগাড় করবার জন্যে তোমাকে আলাদা 10 টাকা করে অ্যালাউন্স দিচ্ছি, অথচ মাল সাপ্লাই পাচ্ছি না। অধর দুর্বল শরীরে হাঁপাতে লাগলো। হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, আমি সব সময় ভালো ভালো কোটেশন এবং টাটকা ডায়ালগের খোঁজ করে যাচ্ছি স্যার। শরীরের জন্যে সব কথা মনে রাখতে পারি না। শুনবেন স্যার, প্রেম সম্বন্ধে একটা ফরাসি ডায়ালগ। প্রেম মানে গদগদ হয়ে পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকা নয়, দুজনে একাত্ম হয়ে একই দিকে একই সঙ্গে তাকিয়ে থাকার নামই প্রেম। চুম্বন সম্বন্ধে ইনগ্রিড বার্গম্যান বলেছেন, শব্দ যখন নিরর্থক হয়ে ওঠে তখন কথা বন্ধ করার জন্যে প্রকৃতি চুম্বনের মধুর ফন্দি বার করেছে। চমৎকার! তারিফ করে বীরেশ্বর অধরের হাতে 2 টাকার একখানা নোট দিলেন। সাউন্ড বক্সের বোতাম টিপে বীরেশ্বর এবার লিপিকা ও শরৎকুমারের প্রেমের সংলাপ শুনলেন। ওরা দুজনেই বাইরের পৃথিবী ভুলে গিয়ে যেন প্রকৃত প্রেমের খেলায় নেমেছে। বীরেশ্বরের সন্দেহ হচ্ছে ওরা দুজন এমন কিছু কিছু সংলাপ বলছে যা নাটকে লেখা নেই। নর্তকী নলিনীর ভূমিকা লিপিকা বলছে, আমি আর পারছি না শুভময় বাবু। শুভময় আশ্বাস দিচ্ছে, আর কদিন, তারপর তোমাকে এই বন্দিশালা থেকে আমি উদ্ধার করে নিয়ে যাব নলিনী। বীরেশ্বর 2টো চোয়াল চেপে ধরলেন। তরুণ নায়ক শরৎকুমারকে একটা স্লিপ পাঠাতে গিয়েও পাঠালেন না। দিনের পর দিন লিপিকাকে গম্ভীর দেখে স্টেজের অন্য লোকেরা একটু চিন্তিত। ওরা জিজ্ঞাসা করছে, কি হলো তোমার লিপিকা দিদি? লিপিকা বলে, আমার এসব আর ভালো লাগে না। অধর বলে, তুমি যা খেয়ালি, হঠাৎ যেন অভিনয় ছেড়ে ছুড়ে বসো না। লিপিকা চুপ করে রইল। সিন শেষ করেও লিপিকা নিজের ড্রেসিং ঘরে একলা বসে থাকে। আগেকার মতো সবার সঙ্গে গল্পগুজব করে না। মধুমালতীও লিপিকার এই পরিবর্তন লক্ষ্য করেছে, কিন্তু কিছু বলে না। মোটর গাড়ির ব্যাপার নিয়ে মধুমালতীর মনে একটু সন্দেহ হয়েছে, কিন্তু লিপিকা কিছুতেই স্বীকার করল না গাড়িটা বীরেশ্বর তাকে উপহার দিয়েছে। বিনা উদ্দেশ্যে কোনো কিছু খরচ করবার পাত্র যে বীরেশ্বর নন, এই সামান্য ব্যাপারটুকু মেয়েটা বোঝে না কেন? মধুমালতী মনে মনে ওর জন্যে ভাবনায় পড়ল। লিপিকা প্রথম ধাক্কা খেল সিনেমার ব্যাপারে। নতুন একটা বাংলা ছবিতে সে সুযোগ পাচ্ছিল নায়কের ভূমিকায় শরৎকুমার। বীরেশ্বর খবর পেয়ে সোজা ছবির মালিককে জানিয়ে দিয়েছেন তিনি এ বইতে লিপিকাকে অভিনয়ের অনুমতি দেবেন না। লিপিকা ও শরৎ দুজনে একসঙ্গে বীরেশ্বরের অফিস ঘরে দেখা করতে গিয়েছিল। বীরেশ্বর গম্ভীরভাবে প্রশ্ন করলেন, শরৎবাবু, আপনি কেন এসেছেন? আপনার সঙ্গে সিনেমার ব্যাপারে আমার তো কোনো কন্ট্যাক্ট নেই। আপনি যে কোনো ছবিতে যেখানে খুশি অভিনয় করতে পারেন। শুধু যেদিন যেদিন কোহিনূরে অভিনয়, সেদিন ঠিক সময় এখানে আপনাকে হাজিরা দিতে হবে। আর লিপিকা? নায়ক শরৎকুমার প্রশ্ন করেছিল। বীরেশ্বর গম্ভীরভাবে বলেছিলেন, এই ব্যাপারটা আমি তার সঙ্গেই আলাপ করতে চাই। লিপিকা বলেছিল, আপনি কি চান না আমি উন্নতি করি? অবশ্যই চাই, কেন চাইব না? তাতে দাঁত চেপে উত্তর দিলেন বীরেশ্বর রক্ষিত, আমার এই নাটক চলাকালে তুমি কোনো সিনেমায় নামবে না, আমার লিখিত অনুমতি ছাড়া। লিপিকা অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাকে কিসব কাগজে সই করিয়ে নিয়েছেন বীরেশ্বরবাবু? মিষ্টি হেসে বীরেশ্বর বললেন,
জেনে শুনেই তো তুমি সই করেছো লিপিকা। তোমার কাছে কন্ট্রাক্টের কপি পাঠিয়ে দিচ্ছি, পড়ে দেখো। ঘরের মধ্যে ভাগ্যে কেউ ছিল না। লিপিকা ঝাঁঝের সঙ্গে বলল, আপনি আমাকে কিনে নিয়েছেন নাকি? লিপিকা যে মধুমালতী নয় তা তিনি হাড়ে হাড়ে বুঝবেন। আজ বীরেশ্বর মেজাজ গরম করছেন না। শান্তভাবে তিনি লিপিকাকে বললেন, আমি অবশ্যই তোমাকে কিনে নিইনি লিপিকা। আজকালকার আইন কানুন খুবই কঠিন, কোনো মানুষকে কেনা বেচা যায় না। আমার এই নাটক যতদিন চলবে ততদিন আমাদের উভয়ের স্বার্থে চুক্তিপত্রে কিছু দায়িত্ব নেওয়া হয়েছে। আমি তোমার ছবি বিজ্ঞাপনে বড় বড় করে ছাপবো, তোমাকে মোটা মাইনে দেব, তার বদলে তুমি কোহিনূরের এক্সক্লুসিভ আর্টিস্ট থাকবে। একমাত্র কোহিনূর ছাড়া কলকাতার কোনো পাবলিক স্টেজে তুমি অভিনয় করবে না। কলকাতার বাইরে যত খুশি পাবলিক শো তুমি দিতে পারো। এসবের অর্থ? রাগে উত্তপ্ত লিপিকা জানতে চেয়েছিল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে লিপিকা চমকে উঠেছিল। রংচং মাখা অবস্থায় দুটো সিনের মাঝখানে সে বীরেশ্বরের অফিস ঘরে চলে এসেছিল। অধরবাবু তাকে ডাকতে এসেছেন। বীরেশ্বর পরম সুখে একবার হাসলেন, তারপর মনে মনে বললেন, এর অর্থ হলো যতদিন এই আমিরও উর্বশী চলছে ততদিন তুমি আমার কথার অবাধ্য হবে না। নরহরি, ডাক দিলেন বীরেশ্বর, কাগজে পাবলিসিটি বাড়িয়ে দাও, ডবল জায়গা নিয়ে লিপিকার ছবি ছাপাও। আমি দেখতে চাই সামনের রবিবারে দর্শকদের চাপে বুকিং অফিস ভেঙে পড়ছে। বীরেশ্বর এবার সাউন্ড বক্সের বোতাম টিপে দিলেন। নর্তকী নলিনী এখন প্রায় বিবস্ত্র অবস্থায় পাশ্চাত্য নৃত্যে দর্শকদের মনোহরণ করছে। তাকে দেখে কে বলবে মাত্র 5 মিনিট আগে বীরেশ্বরের সঙ্গে সুন্দরী লড়াই চলছিল। কোহিনূরের কর্তা নির্জনে হাসছেন। তার পা মারিয়ে পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ ছাড়া পায়নি। সামান্য একজন নর্তকীকে সেই অপমানের সুযোগ কিছুতেই দেবেন না বীরেশ্বর। কোহিনূর থিয়েটারে সুখের সংসারে অশান্তির কালো মেঘ ঘনিয়ে উঠছে। দর্শকের ভিড় যথেষ্ট রয়েছে, মন দিয়ে সবাই কাজ করছে, অভিনয়ও বেশ ভালো হচ্ছে, প্রতি শোতে হাততালি পড়ছে। তবু কোথাও যেন ছন্দপতন ঘটছে। আগামী দুর্যোগের অজানা আশঙ্কায় নরহরি এবং অধর মাঝে মাঝে শিউরে উঠছে। সাহেব যে কেন অজ্ঞাত কারণে ক্যাবারে নর্তকের উপর বেশ ক্ষেপে উঠেছেন তা তারা আন্দাজ করেছে। অধরের আবার বুকের গোলমাল, আজকাল কোনো নাটকীয় সংঘাত তার সহ্য হয় না। মধুমালতী নিজের ভাগ্যকে অনেকখানি মেনে নিয়েছিল। নিজেকে নিষ্ঠুর বীরেশ্বরের কাছে সঁপে দিয়ে সে একদিন এই নাট্যশালাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। প্রতিদানে সে কিছুই পায়নি। তার মৃত্যুর পরে এই থিয়েটারের নাম মালতী মঞ্চ হবার কোনো সম্ভাবনা নেই, তা বুঝেও সে শান্ত হয়ে আছে। ঈশ্বরের কাছে মধুমালতী কাতরভাবে প্রার্থনা করে, আমার অবস্থা বিনোদ মাসির মতো করো না। বুড়ি হয়ে সর্বস্ব হারিয়ে চোখে জল ফেলতে ফেলতে আমাকে যেন মরতে না হয়। এই কোহিনূরে পাবলিকের হাততালি পেতে পেতে আমি যেন তোমার কাছে যেতে পারি। অভিনয় করে বাড়ি ফিরে এলে নিঃসঙ্গ মধুমালতী নানা চিন্তার জালে জড়িয়ে পড়ে। তার সমস্ত দুঃখের জন্যে প্রবল প্রতাপান্বিত বীরেশ্বরকে সে দায়ী করে বসে, কিন্তু বীরেশ্বরের বেষ্টনী থেকে বেরিয়ে আসবার কোনো পথই তো এখন খোলা নেই। মনের এই অবস্থায় অদ্ভুত এক চিন্তার উদয় হয় মধুমালতীর মনে। মধুমালতী বিদ্রোহ করতে চায়, বীরেশ্বরকে জানাতে চায় তার শরীরে রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার বিষ জ্বলছে। নিজের শেষ ইচ্ছা সে চিঠির আকারে লিখে ফেলল। মূল্যবান সেই কাগজটা একটা নীল রঙের মোটা খামের মধ্যে পুরে আঠা দিয়ে মুখ বন্ধ করল। খামের এক কোণে বড় বড় করে মধুমালতী লিখেছে, আমার মৃত্যুর পরে এই খাম যেন খোলা হয়। ভিতরের চিঠিতে লেখা, সংসারে কারো কাছে আমার কোনো প্রত্যাশা নেই, কিন্তু মৃত্যুর পরে একটি মাত্র ইচ্ছা যেন অবশ্যই মান্য করা হয়।
বীরেশ্বরবাবু যেন আমার মৃতদেহ স্পর্শ না করেন। জীবনে যাকে দূরে সরিয়ে রাখতে পারেননি, মৃত্যুর পরে তারই কলুষিত স্পর্শ থেকে নিজেকে দূরে রাখবার ব্যবস্থা করে মধুমালতী অদ্ভুত এক আনন্দ বোধ করল। মধুমালতীর এই শেষ চিঠি একদিন হাতিবাগানের নাটক পাড়ায় অনেক হাসাহাসির কারণ হবে। স্টার, রংমহল, বিশ্বরূপা, মিনার্ভার সাজঘরে হয়তো অনেক জিজ্ঞাসা উঠবে। এই জীবনে যা সম্ভব হয়নি, মৃত্যুর পরে সেই ইচ্ছা মধুমালতী সার্থক করতে চায়। মধুমালতী আজকাল লিপিকাকে অবশ্যই পছন্দ করে না। খ্যাতির শিখরে উঠবার জন্য সে নিজেকে বীরেশ্বরের কাছে দুর্লভ ও মোহময়ী করে তুলেছে। লিপিকা এইভাবে আসরে না নামলে বীরেশ্বর অবশ্যই মধুমালতীর চরণচারণে ব্যস্ত থাকতেন। কিন্তু তাই বলে লিপিকার সম্বন্ধে মনে কোনো ঘৃণা নেই। সব কিছু ভেবে তাকে সহ্য করার সংকল্প নিয়েছে মধুমালতী। কোহিনূর থিয়েটারে ৭৫ জন কর্মীর মুখ দেখে মধুমালতীর চোখে এখনও চোখে জল আসে। এদের সংসারের কথা ভেবে মধুমালতী এমন কিছু করতে চায় না যাতে কোহিনূরের কোনো ক্ষতি হয়। হে ঈশ্বর, কোহিনূরের জনপ্রিয়তা যেন উত্তরোত্তর বেড়েই চলে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে লিপিকা সবসময় মুখ গম্ভীর করে থাকে, কারোর সঙ্গে কথা বলে না? মধুমালতী মনে মনে বলে, লিপিকা, তোমার মতো আমারও একদিন ভরা যৌবন ছিল। তোমারই মতো আমি একদিন স্তাবক বীরেশ্বরকে অবহেলা ভরে দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমার মতো কায়দা করে মোটর গাড়ি আদায় করিনি। গভীর দুঃখেও মধুমালতী হেসেছে। থিয়েটারি পদ্ধতিতে স্বগতোক্তি করেছে, বীরেশ্বর রক্ষিতকে তুমি এখনো চেনোনি লিপিকা। আর বেচারা লিপিকা, সাজঘরের মেকআপ ম্যান, সিন শিফটার, ফোকাসম্যান, প্রম্পটার সবাই জিজ্ঞেস করে, কি হলো লিপিকা দিদি, এখন তো আগের মতো মুড়িবাদাম আনতে বলো না? স্বল্প বসনা নর্তকী চুপ করে বসে থাকে, কোনো উত্তর দেয় না। মুটকি সুহাসিনী অনেক দিন ধরে থিয়েটারে ঝিয়ের পাঠ করছে। সাজঘরের ভিতরে খবরাখবর সে গোপনে বীরেশ্বরের কাছে রিপোর্ট করে। সুহাসিনী কিছুদিন থেকে লিপিকার ওপর বিশেষ নজর রেখেছে। লিপিকার মন গোলানোর নানা চেষ্টা করে সুহাসিনী। লিপিকার ঘরে গিয়ে বিশ্রামরতা নর্তকীকে সে বলে, কে গো লিপিকা দি, এত মান অভিমান কেন? সাহেবের সঙ্গে মিটমাট করে ফেলো না। লিপিকা গম্ভীর মুখে সুহাসিনীর দিকে তাকিয়ে থাকে। আমাকে কি ভেবেছ তুমি? কত কপাল করে এসেছে দিদি, এক সময় আমাদেরও তো গত ছিল, কিন্তু সাহেবের নজরে পড়তে পারলাম না। সারা জীবন তাই বাসন মাজা ঝিয়ের পাঠ করে গেলাম। সুহাসিনীকে শুনিয়ে দিল লিপিকা, পৃথিবীর সব মেয়েই কিন্তু মধুমালতী নয় সুহাসিনী। আমার ঘাড়ে কি দুটো মাথা আছে যে তোমার সঙ্গে মধুদির তুলনা করব? সাহেব তোমাকে মোটর গাড়ি দিয়েছে, তাতেও তোমার মন উঠছে না? রঙ্গমঞ্চের এই অস্বাস্থ্যকর পঙ্কিল আবহাওয়া থেকে ছুটে বেরিয়ে যেতে চায় লিপিকা। হোটেলে নরক সে দেখেছে, কিন্তু সেখানে ১০০ বছরের পচা দুর্গন্ধ নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে সিঁদুর মাখিয়ে অসহায় মানুষদের এইভাবে নিপীড়ন করা হয় না সেখানে। লিপিকা, লিপিকা, তুমি শান্ত হও, শান্ত হও লিপিকা। কে যেন লিপিকার ভিতর থেকে বলছে, কিন্তু লিপিকার জেদ চাপলে মাথা ঠিক থাকে না। পার্ক সার্কাসের বাড়িতে সেদিন বীরেশ্বরকে সেজে চড় মারেনি, এই যথেষ্ট। লিপিকা একদিন দুপুরে মধুমালতীর বাড়িতে গিয়েছে। অসময়ে লিপিকাকে দেখে মধুমালতী অবাক। লিপিকা কাঁদতে কাঁদতে তাকে সব বলেছে। মালতীদি, নরক আমি আগেও দেখেছি, কিন্তু তোমার সর্বনাশ করবার জন্যে আমি তো কোহিনূরে আসিনি। তুমি তো আমাকে এখানে এনেছিলে, সে কথা আমি কি করে ভুলি বলো? মধুমালতীর চোখেও জল। লিপিকা যে তার কথা মনে রেখেই বীরেশ্বরকে প্রশ্রয় দেয়নি, তা এই প্রথম মধুমালতী বুঝতে পারল। লিপিকার ওপর সে যে এতদিন সুবিচার করেনি, তা ভাবতে গিয়ে আরও কান্না আসছে।
এই উদ্ধত নাচনিকে সে কেন অকারণে ভুল বুঝল? লিপিকা যে মধুমালতীর মতো অবলা নয়, তার যে ২০ দাঁত আছে তা খুবই ভরসার কথা। কিন্তু মধুমালতী অজানা আশঙ্কায় শিউরে উঠল। সজল চোখে লিপিকাকে বলল, এই থিয়েটার বাড়ির রন্ধ্রে রন্ধ্রে পাপ জমা হয়ে রয়েছে লিপিকা। পাপের কোনো প্রতিবিধান এখানে হয় না। বীরেশ্বরের ভয়াবহ প্রতিহিংসার কথাও মনে পড়ে গেল মধুমালতীর। সে বলল, এখনো সময় আছে লিপিকা, এখনো সময় আছে, তুমি এখান থেকে পালাও। মধুমালতীকে এবার লিপিকা সন্দেহ করল না। এই থিয়েটার থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছে লিপিকা। কোহিনূরের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না সে। পার্ক সার্কাসে সাজানো গুছানো বাড়িটা ছাড়তে হবে। ছোট্ট কোনো বাড়িতে লিপিকা উঠে যাবে, লেডিস হোস্টেল হলেই ভালো হতো। কিন্তু সেখানে তো থিয়েটারের অভিনেত্রীর স্থান হবে না। সে যে অস্পৃশ্যা। ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি পিউরিটান। গেরস্থ ঘরের মেয়েরা থিয়েটারে নায়িকার সঙ্গে একই ছাদের তলায় বসবাস করতে রাজি হবে না। ছোট্ট ফ্ল্যাট এবং অন্য জীবিকার খোঁজ খবর আরম্ভ করেছে লিপিকা। রুশিদার সঙ্গেও পরামর্শ করেছে। রুশিদা বলেছে, আমিও খোঁজ খবর করব। রুশিদার কাছ থেকে খবর পেয়ে এমআরএল থিয়েটারে আলোকচাঁদ জহুরি দূত পাঠিয়েছিলেন। এমআরএলে বেশ দুর্দিন। সেকালে প্রখ্যাত থিয়েটার মালিক প্রতাপ জহুরির দূর সম্পর্কের আত্মীয় জলের দামে থিয়েটারটা কিনে নিয়েছে। আলোকচাঁদের নতুন ম্যানেজার মিছরিবাবু বললেন, এত কি ভাবছেন লিপিকা দেবী? এক থিয়েটারে কেউ কখনো চিরদিন থাকে? গিরিশ ঘোষের কথা ভাবুন। কতবার থিয়েটার পাল্টেছেন। এক থিয়েটারে চাকরি করতে করতে লুকিয়ে অন্য থিয়েটারের জন্য নাটকও লিখেছিলেন গিরিশবাবু। লিপিকা মন স্থির করেছিল, কোহিনূর থেকে বিদায় নিয়ে অন্যত্র কোনো থিয়েটারে চলে যাওয়ায় সব দিক দিয়ে যুক্তিযুক্ত। পদত্যাগের নোটিশ দিতে গিয়ে লিপিকার চোখ খুলল। লিখিত চুক্তিতে পদত্যাগের কোনো ব্যবস্থাই নেই। আমির ও উর্বশী চলাকালে আপনাকে এখানেই কাজ করতে হবে, বীরেশ্বরের নিজস্ব প্রতিনিধি নরহরি মিষ্টি কথায় লিপিকাকে জানিয়ে দিয়েছিল। নরহরি বিব্রতভাবে বলেছিল, কিছু মনে করবেন না লিপিকা দিদি। সাহেব বলছিলেন 17 নম্বর শর্তটা আপনাকে পড়ে শোনাতে। এই নাটক চলাকালীন হঠাৎ থিয়েটারে আসা বন্ধ করলে আপনাকে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে লিপিকা দিদি। টাকার পরিমাণ শুনে চমকে উঠেছিল লিপিকা। শুকনো মুখে নরহরির কথাবার্তা শুনেছিল। আইনের চালে আবদ্ধ নর্তকীকে ভরসা দেবার জন্য নরহরি বলেছিল, একটা বই আর কদিনই বা চলবে, আপনি এত চিন্তা করছেন কেন লিপিকা দিদি? লিপিকার হাতে সময় ছিল না। অভিনয়ের মধ্যেই পদত্যাগের কথাবার্তা বলতে গিয়েছিল লিপিকা। ঘড়ির দিকে তাকিয়ে সে 3য় অঙ্কে অভিনয়ের জন্য বোর্ডে ঢুকে গেল। নরহরি তবু বীরেশ্বরের সমস্ত কথা লিপিকাকে শোনায়নি। বীরেশ্বর হুকুম করেছিলেন, লিপিকাকে বলো কন্ট্রাক্টটা মন দিয়ে পড়তে। আমি দেখতে চাই সামান্য একজন নর্তকী কীভাবে আমার এই থিয়েটারে ডিসিপ্লিন ভঙ্গ করে। এরপর হুঙ্কার ছেড়েছিলেন বীরেশ্বর, নরহরি, আমার এই বই চলছে এবং চলবে, বুঝেছ? স্যার? নরহরি সাহেবের কথা ঠিক বুঝতে না পেরে তার মুখের দিকে তাকিয়েছিল। বীরেশ্বর হুকুম করলেন, নরহরি, তুমি আরও বিজ্ঞাপন বাড়াও। নতুন ক্যাবারে ডান্স আইটেম জোড়বার জন্য তুমি মিস হেলেনাকে জোগাড় করো। পাবলিকের কোনো স্বাদ আমি অপূর্ণ রাখব না, কিন্তু ওই লিপিকাকে আমি শিক্ষা দেব। এই নাটক বছরের পর বছর চলবে। আলোকচাঁদ জহুরিকে জানিয়ে দিতে চাই যে বীরেশ্বর রক্ষিত এখনো বেঁচে আছে। ভয় পেয়ে নরহরি চুপচাপ দাঁড়িয়েছিল। বীরেশ্বর কি ভেবে জিজ্ঞেস করলেন, বঙ্গরঙ্গমঞ্চের রেকর্ড কত নরহরি? বোধহয় 1001 নাইট স্যার। নরহরি মাথা চুলকল। আমিরও উর্বশী তাহলে সে রেকর্ড ভাঙবে বুঝলে। যাও, সেইভাবে কাজ করোগে যাও। বীরেশ্বর ভারী গলায় হুকুম দিয়েছিলেন। বীরেশ্বর এরপর হিসেব করতে বসেছিলেন।
সপ্তাহে 4টে শো, মানে বছরে 208। প্রায় 20টা পাবলিক ছুটির দিনে আরও 40 শো, অর্থাৎ বছরে 250 অভিনয়। সহস্র রজনীর সন্ধানে 4 বছর কেটে যাবে। নিজের মনে এবার হাসতে লাগলেন মালিক বীরেশ্বর। নর্তকী লিপিকা সেন, বীরেশ্বরকে যখন অপমান করেছ তখন তো তোমার মুক্তি নেই। সহস্র রজনীতেই থামবো কেন? দ্বিসহস্র রজনী রয়েছে, তারপর ত্রিসহস্র রজনী। বীরেশ্বরের এই নাটক চলবে এবং তোমাকে নিয়েই চলবে। যতদিন তোমার দেহে 1 আউন্স যৌবন আছে ততদিন তুমি এখানে বন্দি। অ্যাটর্নিকে ফোন করলেন বীরেশ্বর। এমআরএল থিয়েটারের আলোক জহুরিকে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিন তো। লিপিকা সেনকে ভাঙাবার চেষ্টা করলে তার নামেও আমি ক্ষতিপূরণের মামলা আনব। ফোন নামিয়ে হিংস্র বীরেশ্বর শান্তভাবে 1 গ্লাস বেলের শরবত খেলেন। নেদুদা শুনলে বলবেন, থিয়েটার করছো করো, আবার কোর্ট পর কেন? নেদু মল্লিককে মনে করিয়ে দিতে হবে আইন আদালত ছাড়া কোনো দিনই বাংলা থিয়েটার চলতো না। অধরের কাছে বীরেশ্বর অনেক গল্প শুনেছেন। গিরিশ যখন ক্লাসিক ছেড়ে মিনার্ভায় যোগ দিতে গেলেন তখন অমরেন্দ্র দত্ত হাইকোর্টে ইনজাংশন নিলেন। তারপর দুপক্ষে ব্যারিস্টারদের মধ্যে সে কি লড়াই! একদিকে ব্যারিস্টার জ্যাকসন ও ডব্লিউ.সি. ব্যানার্জি, অপরপক্ষে ব্যারিস্টার গ্রিফিথ এভান্স ও গার্থ। নরহরির কাছে বীরেশ্বর শুনেছে লাঠিয়াল ও গুন্ডা ছাড়া কখনো থিয়েটার চলে। অমৃতলাল বসু বেঙ্গল থিয়েটার লিজে নিয়েছিলেন, কিন্তু দখল পাচ্ছিলেন না। নটি বিনোদিনীর গার্জেনরা বন্ধুকৃত করলেন। দূর দেশ থেকে লাঠিয়াল এনে রসরাজ অমৃতলালের থিয়েটারে দখল নিলেন। সুন্দরী অভিনেত্রী তিনকড়ি ও গিরিশ ঘোষকে একই সঙ্গে সাবার করে দেবার ফাঁদ পেতেছিলেন একজন বড় মানুষ। তিনকড়িকে এই বড় মানুষটি রাখতে চেয়েছিলেন, কিন্তু গিরিশ পরামর্শ দিয়েছিলেন, বড় মানুষের খেয়ালে তুমি যদি থিয়েটার ছাড়ো তাহলে ঠকবে। সেই খবর পেয়ে রেগে মেগে গুন্ডা আনিয়ে সিঁথির বাগান বাড়িতে গিরিশ ও তিনকড়িকে খতম করবার ব্যবস্থা করেছিলেন জমিদার তনয়। একটুর জন্যে তারা বেঁচে যান। অনিশ্চিত ভবিষ্যতের কথা না ভেবে নিজের সর্বস্ব ঢেলে দিয়ে অভিনয় করছে লিপিকা। এই উপদেশ সে অধরদার কাছ থেকে পেয়েছে। অধরদা একদিন বলেছিলেন, যখন দর্শকদের সামনে দাঁড়াবে যথা সর্বস্ব ঢেলে দিও, একটুও বাঁচিয়ে রাখবে না। লিপিকা তাই চেষ্টা করছে, কিন্তু রঙ্গমঞ্চের অস্পষ্ট অন্ধকারে হল বোঝাই দর্শকদের কালো মাথার দিকে তাকিয়ে লিপিকার ইচ্ছে হচ্ছে অভিনয় থামিয়ে এসে বলে, আপনারা কি লিপিকা সেনকে সত্যিই ভালোবাসেন? তাহলে অনুগ্রহ করে কাল থেকে এখানে আর আসবেন না। আপনারা না এলে আমিরও উর্বশী শেষ হবে এবং অসহ্য বন্দিদশা থেকে অভাগিনী লিপিকা মুক্তি পাবে। ছি, দর্শকরাই তো দেবতা, হাতে দেবতাকে কখনো পায়ে ঠেলতে আছে? লিপিকা নিজেই নিজেকে ভৎসনা করল। এবারে নাটক শরৎকুমারের সঙ্গে লিপিকা সেই বিখ্যাত প্রেমের দৃশ্য শুরু হলো, যার সুখ্যাতি সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। প্রেমমুগ্ধা নর্তকী নলিনীর অধরে সুদর্শন নায়ক একটি উষ্ণ চুম্বন এঁকে দিতে চায়, কিন্তু মনে সামান্য একটু সৌজন্যের সংকোচ রয়েছে। এবার লিপিকার কণ্ঠে শুরু হলো সেই জনপ্রিয় ইংরেজি গান। একসময় লিপিকা রঙ্গমঞ্চে সবাইকে গাইতে আহ্বান করে। তরুণ দর্শকরা সাগ্রহে নলিনীর সঙ্গে গাইতে শুরু করে। উচ্ছ্বসিত দর্শকদের উষ্ণ অভিনন্দনে হল ফেটে পড়ার অবস্থা হয়। আনন্দ এবং হতাশা একই সঙ্গে আক্রমণ করছে লিপিকাকে। পাদপ্রদীপের সামনে দাঁড়িয়ে কে না অভিনন্দন চায়, কিন্তু এর অর্থ টিকিট ঘরে ভিড় বাড়বে, আমিরও উর্বশী আরও অনেক দিন চলবে।